স্টার্ট রেকর্ডিং। ঠিক আছে। আর কারো কোনো যদি প্রবলেম হয়ে থাকে আগের ক্লাস নিয়ে বা এই পুরনো যে কোনো বিষয় যদি থাকে বলতে পারেন। আমরা একটুখানি ওয়েট করছি সবার জন্য, ততক্ষণে আমরা একটুখানি গল্প করে নিতে পারি। কোনো যদি প্রবলেম থাকে প্লিজ শেয়ার করতে পারেন। নেই তাহলে কারো কোনো প্রবলেম, ঠিক আছে। আর কে কে এখনো আসেননি একটুখানি দেখি। ইয়াসবাবু চলে এসেছেন, ওকে। সবাই এখানে মোটামুটি যারা যারা ক্লাস করছেন তারা সবাই এখানে উপস্থিত আছেন। ঠিক আছে, চলুন তাহলে। গত দিনের ক্লাসে আমরা কি কি দেখেছিলাম একবার আপনাদের রিক্যাপ করে দিই। অর্থাৎ আমরা গতদিন কি কি করেছিলাম। ফার্স্ট অফ অল H1 থেকে H6 ট্যাগ, পি ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ অথবা এ ট্যাগ, এই তিনটে ট্যাগ আমরা ডিসকাস করেছিলাম এবং সেটাকে আমরা কোডের ভেতরে দেখে তার আউটপুটটা আমরা দেখতে পেরেছিলাম। ঠিক আছে, তো এখানে আশা করি কারো কোনো প্রবলেম নেই। কেউ হ্যান্ড রেজ করেছেন? স্যার আগের দিনের ক্লাসের লিঙ্ক আপনি স্যার ইমেলটা আমাকে পাঠিয়ে দিন, আমি আপনার ইমেলটা রেকর্ডিংয়ে অ্যাড করে দেবো। ঠিক আছে। তো সবার মাইক অন আছে, কেউ যদি মাইকে কথা বলতে চান বলতে পারেন, মাইকটা অন করে বিন্দাস কথা বলুন, কোনো চিন্তা নেই। ঠিক আছে। তো এখানে আমরা ফর্মালিটিটা ওইভাবেই রেখেছি যে যদি কোনো প্রবলেম হয় ক্লাসের মধ্যে যেমন হয় আপনারা হ্যান্ড রেজ করে কথাটা বলেন, এখানে ওরকম কোনো সিস্টেম নেই। জাস্ট আপনি মাইকটা খুলে বলতে পারেন স্যার আমার এখানে এখানে প্রবলেম আছে। ওকে। তো যেটা বলছিলাম, আমাদের H1 থেকে H6 অব্দি ট্যাগ মোটামুটি আমাদের দেখা হয়ে গেছিলো, কারণ এখানে দেখার মতো কিছুই নেই। আমরা সিএসএস এ যখন যাব তখন আমরা সেটাকে বেশি ভালো করে বুঝতে পারবো যে স্টাইলিংটা আমরা কি করে করবো প্রত্যেকটা ট্যাগে। ওকে। নেক্সট আমাদের পি ট্যাগ কেন ইউজ করি, এনিবডি? কোনো লম্বা কন্টেন্ট লেখার জন্য বা প্যারাগ্রাফ লেখার প্যারাগ্রাফ জন্য। ইউজ করার জন্য। ওকে, তিনজন বললেন। তো আমরা সবাই তার সাথে অ্যাগ্রি করি। যারা যারা অ্যাগ্রি করেন হ্যান্ড রেজ করুন। সাবেরা ম্যাম, আমাদের কার্তিক বাবু, সরি আমাদের সুপ্রকাশ বাবু এবং আরেকজন বললেন। তো আমরা কি তাদের সাথে অ্যাগ্রি করি? করলে হ্যান্ড রেজ করুন, যদি না করি তাকে বলতে হবে যে আমরা কেন অ্যাগ্রি করছি না। ঠিক আছে। তো এখানে আমরা অলমোস্ট 5-7জনকে পেয়েছি যারা অ্যাগ্রি করেন যে সাবেরা ম্যাম বা অন্যরা যারা যারা বলেছেন একদম কারেক্ট। ঠিক আছে। বাকিরা অ্যাগ্রি করেন না কেন সেটা যদি জিজ্ঞেস করি আমি, এনিবডি? বাকিরা কি অ্যাগ্রি করেন না অথবা তারা কিছু আলাদা বলতে চান, তারা কিন্তু বলতে পারেন যে আমরা অ্যাগ্রি করি না স্যার, আমার এটা বলার আছে। এনিবডি? কোয়েশ্চেনটা হচ্ছে পি ট্যাগটাকে আমরা কেন ইউজ করি, সেটা হচ্ছে কোয়েশ্চেন। আমাদের তিনজন বলেছেন পি ট্যাগটাকে আমরা একটা লং ফরম্যাটের টেক্সট লেখার জন্য ইউজ করি অথবা ডেসক্রিপশন লেখার জন্য ইউজ করি। এটার সাথে যারা অ্যাগ্রি করেন না তারা বলুন একবার যে কেন অ্যাগ্রি করেন না তারা। ঠিক আছে, জাস্ট ইন্টারাকশনটা বজায় রাখার জন্য এবং আপনাদের নলেজটা যেন ক্লিয়ার থাকে। আমি বলেছি ফান্ডামেন্টালটা ক্লিয়ার রাখতে হবে আমাদের। ঠিক আছে। তো কারা কারা অ্যাগ্রি করেন না একবার যদি দেখি। আহ, কে কে হ্যান্ড রেজ করেননি? সবাই করেছেন আশা করি। কে অ্যাগ্রি করেন না? সবাই 8জন আমাদের অ্যাগ্রি করেন, আচ্ছা। ঠিক আছে। বাকি 8জন কেউ যদি বলতে চান যে কেন অ্যাগ্রি করি না, এনিবডি? কেউ বলবেন না? ঠিক আছে, তাহলে আমি তাদের সাথে অ্যাগ্রি করি। ঠিক আছে, আমি হ্যান্ড রেজ করিনি কিন্তু আমি তাদের সাথে অ্যাগ্রি করি, তারা ঠিকই বলেছে। কারণ পি ট্যাগের ফুল ফর্ম হচ্ছে প্যারাগ্রাফ, এটা আমরা জানি। ঠিক আছে। প্যারাগ্রাফ কথার অর্থ হচ্ছে লং ফরম্যাটিং টেক্সট, অর্থাৎ যেখানে আমরা 100-200 ওয়ার্ডের টেক্সট কিছু লিখে থাকি। 100-200 ওয়ার্ড হবে এর কোনো মানে নেই, তার থেকে কমও হতে পারে, 10-20 ওয়ার্ডেরও হতে পারে। সেটা কিন্তু আমরা ওইভাবে করতে পারি। এবার আমি একটা কোয়েশ্চেন আপনাদের সামনে দিচ্ছি, এটাকে সলভ কী করে করবো আমি একটুখানি জিজ্ঞেস করি। কোয়েশ্চেনটা হচ্ছে, আমার কোনো একটা ক্লায়েন্ট এসে আমাকে বলেছে যে আমার একটা ব্লগিং অ্যাপ্লিকেশান চাই। ঠিক আছে। ব্লগিং অ্যাপ্লিকেশনের আমার একটা ব্লগ থাকবে যেখানে 100টা ওয়ার্ড থাকবে। এবার 100টা ওয়ার্ড আমার কাছে রেডি নেই, আমরা তার বদলে কি ইউজ করতে পারি? লরেম লরেন 100 খুব সুন্দর, খুবই সুন্দর উত্তর দিয়েছেন, লরেম 100। অর্থাৎ 100 ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের একটা ফিচার হয় যেটা হচ্ছে ডামি টেক্সট জেনারেশন। ঠিক আছে। এটাকে যারা যারা বললেন লরেম ইউজ করব, খুবই ঠিক, একদম ঠিক, 100-100। কিন্তু এটাকে যদি আরো একটুখানি ভালো করে আমাদের বলতে হয়, আমরা কি বলবো? আমরা ডামি টেক্সট ইউজ করব। ক্লিয়ার? আমরা ইউজ করব ডামি টেক্সট। ঠিক আছে। তো ডামি টেক্সটটাকে আমরা ইউজ করি কিভাবে? ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমাদের একটা ফিচার হয় যে কিভাবে আমরা ডামি টেক্সট জেনারেট করতে পারি। কিভাবে করতে পারি? যেমন আমাদের বললেন লরেম লিখে তারপরে আমরা যদি কিছু একটা নাম্বার লিখি, সেটা আমরা লেখার পরে এন্টার করব, আমাদের কিন্তু একটা ডামি টেক্সট জেনারেট হয়ে যাবে। এগুলো গত দিনের ক্লাসের টপিক। ঠিক আছে, সেই কারণে এখনো ভিজুয়াল স্টুডিও কোডে আমি যাইনি। তারপরে এটা হওয়ার পরে নেক্সট আসছে আমাদের অ্যাঙ্কার ট্যাগ অথবা এ ট্যাগ।
ঠিক আছে, অ্যাঙ্কার ট্যাগ অথবা এ ট্যাগ। এবার আবার একটা কোয়েশ্চেন করি। আমি আমার অ্যাঙ্কার ট্যাগটার ওপরে আমি সিম্পল কোয়েশ্চেন করছি না, এটা আপনাদের হয়ে গেছে অলরেডি। আমি অ্যাঙ্কার ট্যাগে একটা লিঙ্ক প্রোভাইড করেছি, অর্থাৎ যে লিঙ্কে ক্লিক করলে আমাদের একটা আমাদের একটা লিঙ্ক ওপেন হবে, অর্থাৎ একটা পেজ ওপেন হবে নতুন। এবার আমার কোয়েরি হচ্ছে আমরা কি ইউজ করলে সেই লিঙ্কটা অন্য একটা ট্যাবে ওপেন হবে? So navbar টার্গেট target yes. পুরোটা পুরোটা Target dot slash blank or self. খুব টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক করলে ওটা নেক্সট নিউ ট্যাবে ওপেন হবে, একদম ঠিক আছে। রাহুল বাবু শুনে আর নিলেন? সেলফ করলে ওটা হ্যাঁ, শুনেছি। সেম ট্যাবে ওপেন হবে। একদম ঠিক আছে। সেলফ আমাদের করা লাগে না, সেলফ কিন্তু বাই ডিফল্ট থাকে আমাদের কাছে, By default, হ্যাঁ ঠিক আছে, তো ওটা আমাদের এক্সট্রা করে করা লাগে না। এবার টার্গেট ইকুয়াল টু যখন আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক লিখবো তখন আমাদের হবে কি, যখন আমরা লিঙ্কের পরে ক্লিক করব আমাদের কিন্তু সেটা নতুন একটা ট্যাবে গিয়ে ওপেন হবে, ঠিক আছে। এইগুলো আমাদের জাস্ট মানে ফান্ডামেন্টালস অ্যাকচুয়ালি, যেগুলো আমাদের জানা উচিত। তো আমরা সেটাকে একবার করব আমাদের কোডের ভেতরে। তো আমি ভিএস কোডটাকে ওপেন করছি, সরি মাই ব্যাড। এখানে আমি ভিএস কোডটাকে ওপেন করব, ভিএস লিখ থেকে বিএস হয়ে গেছে আমার, ঠিক আছে। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে আমার এখানে। তো আমি এখানে জাস্ট আপনাদের যে ফোল্ডারটা বানাই ডেইলি সেটা একবার ওপেন করি। সেটা থাকে আশা করি ডকুমেন্টস, অ্যাডভান্স ওয়েব ডেভ, ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমি এখানে এক কাজ করতে পারি, আমাদের ক্লাস অনুযায়ী আমরা ভাগ ভাগ করে রাখতে পারি যে কোন দিনের কোন ক্লাসের কোড আমার কোন জায়গায় থাকছে, ঠিক আছে। তো আমি এখানে একটা নতুন ফোল্ডার বানাই, আজকে ডের আমি মানে ডেট দিয়ে রাখছি, ঠিক আছে, সেই হিসেবে ফোল্ডারটার নাম হবে কি ডেট আজকে 10 জানুয়ারি, তো jan 10 2025, এইভাবে আমি ডেট ওয়াইজ আমাদের ফোল্ডারগুলো মেনটেন করবো, ঠিক আছে। আমি ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে এর মধ্যে পাঠাতে পারবো, এখান থেকে হবে না, ঠিক আছে, এক সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড, আমি এটাকে একটুখানি সেট করে দিই। আমি যাব আমাদের ডকুমেন্টস, ওয়েব ডেভ অ্যাসাইনমেন্ট, সরি এটা না এটা না, কোথায় গেল আমাদের অ্যাডভান্সড, ওকে, এটাকে এর মধ্যে পাঠাবো আর এই ফোল্ডারটাকে আমি এখানে ওপেন করবো, ওকে ডান, ঠিক আছে। কুইকলি ওপেন করার জন্য ফোল্ডার এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, তাহলে কিন্তু কুইকলি ওপেন হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা ট্রিক বলে দিলাম, ঠিক আছে। এটা আপনারা ট্রাই করে দেখুন, যদি হয় তো খুবই ভালো, না হলে আমরা জানি ট্রেডিশনাল উপায় কিভাবে করি। ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে ওপেন করব। স্যার আরেকবার দেখেন স্যার। আরেকবার দেখাও কিভাবে কুইকলি ওপেন করলাম। হ্যাঁ মানে ওই আগের কোডগুলো সরিয়ে দিয়ে আপনি যে নতুন ফোল্ডার একটা ক্রিয়েট করলেন না, হ্যাঁ ওইটাই ওইটা আরেকবার দেখেন তো স্যার, আমি জাস্ট একটা ফোল্ডার বানিয়েছি, ঠিক আছে, ফোল্ডার আশা করি আপনি বানাতে পারবেন, ঠিক আছে। এখানে একটা নতুন মানে ফোল্ডার ফোল্ডার বানালাম। বলতে স্যার ফোল্ডার বলতে ধরুন আমি বলছি এই যে এফ ড্রাইভ ধরে কাজটা করতে পারি। এফ ড্রাইভে ধরুন একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম। সব জায়গায় বানাতে পারেন, কোনো অসুবিধা নেই ওখানে, ঠিক আছে। তো হ্যাঁ আমি কি করলাম, এখানে আমার ফাইলটা যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল ছিল সেটা বাইরে ছিল, আমি ওই জন্য সেটাকে মানে বলতে পারেন যে ডেট ওয়াইজ ভাগ করব বলে সেটাকে একটা ফোল্ডার বানিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেটাকে ওপেন করেছি এর মধ্যে, আচ্ছা ঠিক আছে। এবার ফোল্ডার ওপেন করবেন কিভাবে কুইকলি, ম্যাকে এবং উইন্ডোজেও হয় সেটা, এইভাবে ভিজুয়াল স্টুডিও কোডটা এইভাবে ওপেন করে রাখবেন, পাশে আপনার দিস পিসিটা ওপেন করবেন, ঠিক আছে। করার পরে যে ফোল্ডারটাকে আপনি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে চাইছেন সেটাকে এভাবে ধরবেন, ধরে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, আচ্ছা ঠিক আছে। ওটা করলে আপনার ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে যাবে ওটা, ঠিক আছে। লেটস গো। আমাদের এখানে অলরেডি কিছু কোড প্রথম থেকে করা ছিল, যেটা আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম, যে আমাদের H থেকে H6 মানে H1 থেকে H6 প্যারাগ্রাফ, তার সাথে আমাদের অ্যাঙ্কার, ব্যাস 3টে ট্যাগ আমাদের হয়ে গেছিলো। তার মধ্যে আমরা টার্গেট বলে একটা অ্যাট্রিবিউট দেখেছিলাম, এগুলো কিন্তু একটা অ্যাট্রিবিউট। এগুলো কি কাজ করে, অ্যাট্রিবিউটের কাজ খাতা পেন নিয়ে যারা বসে আছেন লিখে নিতে পারেন। এটা কিন্তু আমার এই স্লাইডে অ্যাড করা নেই, কারণ আমি এই স্লাইডটা বানিয়েছিলাম আমাদের ফ্রি ক্লাস হয়ে গেছিলো তারপরে বানানো হয়েছিল, ঠিক আছে। আমি গেস করেছিলাম, মানে আমি অ্যাজিউম করেছিলাম এটা আগের ক্লাসের স্লাইড, তো আমি অ্যাজিউম করেছিলাম যে তাদের অ্যাট্রিবিউট মানে ক্লিয়ার আছে। এখানে অনেকে আছেন যারা নতুন, মানে অ্যাট্রিবিউট সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, তাদের জন্য বলে রাখি, যারা খাতা পেন নিয়ে বসে আছেন তারা একবার লিখে নিতে পারেন। অ্যাট্রিবিউট, এনিবডি এখানে যে জানে অ্যাট্রিবিউট মানে কি, কেউ একজন বলতে চান? আমি তারপর স্যার ওই ট্যাগ গুলোকে আরো শক্তিশালী করে তোলা। একদম কারেক্ট রাহুল দেবাবু, একদম কারেক্ট, ঠিক আছে। আর কেউ যদি বলতে পারেন, এনিবডি আরেকটু ভালোভাবে যদি কেউ বলতে চান, এনিবডি? কোনো ট্যাগের কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাইলে বা তার মধ্যে নতুন কোনো ফিচার্স অ্যাড করতে চাইলে অ্যাট্রিবিউট ইউজ করে আমরা করতে পারি। একদম কারেক্ট, একদম 100 রাহুল দেববাবু, 100 ঠিক আছে। আমি সাবার ম্যামেরটা একদম ঠিক, এটা একদম পারফেক্ট, যিনি যারা যারা লিখতে চাইছিলেন এটা লিখে নিতে পারেন, ঠিক আছে। তো তিনি কি বললেন, কোনো একটা ট্যাগে, অর্থাৎ এরকম একটা অ্যাঙ্কার ট্যাগ আছে, সেই অ্যাঙ্কার ট্যাগের আমাদের বাই ডিফল্ট একটা ফিচার হয়। কি ফিচার হয় একবার দেখাই। বাই ডিফল্ট ফিচার মানে সেটা সব অ্যাঙ্কার ট্যাগে প্রথম থেকে থাকে, সেটা কি, সেটা হচ্ছে এইচরেফ। এটা একটা অ্যাট্রিবিউট,
ঠিক আছে, এটাও কিন্তু বাই ডিফল্ট থাকে, মানে এটাও কিন্তু ইউজ করা হচ্ছে কিসের জন্য, এই অ্যাঙ্কার ট্যাগের ফাংশনালিটিকে বৃদ্ধি করার জন্য। কারণ অ্যাঙ্কার ট্যাগের যদি আমি href টার্গেট ব্ল্যাঙ্ক এই সব রিমুভ করে দিই, একবার দেখি যদি আমি এগুলোকে রিমুভ করে দিই, এবার দেখুন এটা কিন্তু একটা টেক্সট হিসেবে আসছে, এটার কিন্তু কোনো ফরম্যাটিং নেই যে এটা একটা অ্যাঙ্কার ট্যাগ, দেখতে পাচ্ছি আমরা কোনো কিন্তু ফরম্যাটিং নেই যে এর তলায় দাগ দেওয়া আছে যেখানে ক্লিক করতে পারবো, আমি এখানে ক্লিক করতেই পারবো না। দেখা যাচ্ছে, আশা করি দেখা যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে এই যে গো টু সাপোর্ট পেজ, দেখুন এখানে কোনো অ্যাঙ্কার ট্যাগে কোনো কিছু অ্যাট্রিবিউট নেই, মানে কিছুই নেই, এটা জাস্ট একটা ভাবুন পি ট্যাগের মতো কাজ করছে, অর্থাৎ যেখানে জাস্ট কিছু একটা টেক্সট লেখা আছে। যদি এই অ্যাঙ্কার ট্যাগটাকে আমাদের আরেকটু শক্তিশালী বানাতে হয়, অর্থাৎ এই অ্যাঙ্কার ট্যাগের আসল যে কাজ যেটা হচ্ছে এক পেজ থেকে আরেকটা পেজে রিডাইরেক্ট করা, সেটাকে যদি আমাদের করতে হয় তার জন্য আমরা কি ইউজ করব? ফার্স্ট অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের href, যেটা আমরা অলরেডি দেখেছি, যেটাকে কি বলি href। href এর মধ্যে আমাদের একটা লিঙ্ক অথবা ইউআরএল দিতে হয়, ঠিক আছে, লিঙ্ক অথবা ইউআরএল প্রোভাইড করতে হয়, যেটা আমরা কোথা থেকে পেতে পারি, যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করুন, ধরুন আমি google.com ওপেন করছি, এখানে google.com এর যে ইউআরএল সেটাকে আমি কপি করছি, করে href এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে সেভ করবো না ফাইলটাকে, আপাতত কিন্তু এটা একটা টেক্সট হিসেবেই আছে। যেই আমি href বলে একটা অ্যাট্রিবিউট দিলাম, এটাকে যখন সেভ করব, এবার দেখুন এর তলায় দাগ চলে এসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। কেন হলো? কারণ href বলে এই অ্যাট্রিবিউটটা অ্যাঙ্কার ট্যাগটাকে শক্তিশালী বানিয়ে দিল, কিভাবে, সেটাকে একটা লিঙ্ক হিসেবে প্রদর্শিত করে দিল, বা লিঙ্ক হিসেবে সেটাকে মানে ভিজিবল করতে সাহায্য করলো, যে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে যে একটা লিঙ্ক আছে সেটা কিন্তু এই href যতক্ষণ আপনি না লিখবেন ততক্ষণ কিন্তু লিঙ্কটা আপনি নিজের ওয়েবসাইটে দেখতে পারবেন না, সরি লিঙ্কটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না। ঠিক আছে, তো সেই কারণেই কিন্তু এই অ্যাট্রিবিউটের কাজই হলো একটা ট্যাগের ফাংশনালিটিটাকে বৃদ্ধি করা। ফাংশনালিটি মানে তার কাজ করার ক্ষমতাটাকে আমরা বৃদ্ধি করছি, সেগুলো কিন্তু অ্যাট্রিবিউট দিয়ে আমরা করে থাকি যে কোনো ট্যাগে। অ্যাঙ্কার ট্যাগে href বলে আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি, মানে এটাকে কিন্তু আমরা অন্য ট্যাগে ইউজ করতে পারবো না। যে ট্যাগে অ্যাট্রিবিউট সাপোর্টেড আছে, মানে href বলে যে অ্যাট্রিবিউটটা সাপোর্টেড আছে যে ট্যাগে, সেখানেই কিন্তু hrefটা ইউজ করতে আমরা পারবো। যেমন অ্যাঙ্কার ট্যাগে href কাজ করে, আপনি যদি hrefটাকে p ট্যাগে অ্যাড করেন তাহলে দেখবেন কি হয়। ঠিক আছে, যদি কাজ করে তো খুবই হলো, এটা একটা আপনার টাস্ক, এইভাবে কিউরিওসিটিটা বজিয়ে রাখবেন, তাহলে কোডে মজা আসবে। ঠিক আছে, করে আমাকে বলবেন স্যার কি হচ্ছে। ঠিক আছে, এটা একটা টাস্কের মধ্যেই ভাবুন। তাহলে href অ্যাড করলাম, আমাদের এটা লিঙ্কে পরিবর্তিত হয়ে গেল এক কথায়। এবার নেক্সট টাস্ক আমাদের কি, টার্গেট বলে যে অ্যাট্রিবিউট সেটা দিয়ে আমরা কি করব, একটা নতুন ফাংশনালিটি অ্যাড করছি। কি সেটা? একটা লিঙ্ককে আমরা অন্য একটা ট্যাবেও ওপেন করতে পারি, এটা তার ফাংশনালিটি। তার জন্য আমরা কি করব, টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা লিখলে আপনাদের টার্গেট যদি আমরা লিখি তাহলে অ্যাঙ্কারটা একটা নতুন একটা শক্তি পেয়ে যাবে, নতুন একটা শক্তি পেয়ে যাবে, এবং যখনই আমি এটাকে ক্লিক করব তখন সেটা অন্য একটা ট্যাবে গিয়ে ওপেন হবে। দেখি, সেভ করলাম, ক্লিক করলাম, দেখুন এটা অন্য একটা ট্যাবে ওপেন হয়ে গেল। বুঝতে পারলাম? এটাই কিন্তু অ্যাট্রিবিউটের কাজ। অ্যাট্রিবিউটের যদি মানে কাজটা আপনারা লিখে রাখতে চান, আমি বলবো গুগলে গিয়ে একবার সার্চ করুন হোয়াট ইজ অ্যাট্রিবিউট। আমি এটা আমাদের ইয়েতে অ্যাড করিনি, মানে আমাদের স্লাইডে অ্যাড করিনি হোয়াট ইজ অ্যাট্রিবিউট ইন HTML। ঠিক আছে, এটা আপনারা গিয়ে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যে অ্যাট্রিবিউট কি কাজ করে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা ডেফিনিশন যদি চাই তো এখান থেকে লিখে নিতে পারেন, যদি কারো মনে থাকে সেটাও আপনারা লিখে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই সেখানে। ঠিক আছে, ক্লিয়ার? অ্যাট্রিবিউট আমরা কেন ইউজ করছি, কোনো ট্যাগের ফাংশনালিটিকে বৃদ্ধি করার জন্য, অর্থাৎ তাকে শক্তিশালী বানানোর জন্য। এটাই অ্যাট্রিবিউটের অ্যাকচুয়ালি কাজ। বুঝতে পারলাম? যদি ডেফিনিশন চাই আমি বলবো গুগলে গিয়ে আপনি ডেফিনিশনটাকে দেখে নিন, কিন্তু কোডটা কিন্তু করার সময় আপনার মনে রাখতে হবে আমি কি কি বলেছি, তাহলে কিন্তু ভালোভাবে ওটা জিনিসটা মাথায় ঢুকবে। বুঝতে পারলাম অ্যাট্রিবিউটের কাজ? ঠিক আছে, চলুন নেক্সট জিনিস, নেক্সট ট্যাগ হচ্ছে আমাদের বাটন ট্যাগ। কি কাজ করে? খুবই সিম্পল কোয়েশ্চেন, এনিবডি? বাটন ট্যাগ কি কাজ করে? ক্লিক করা হয়। ওকে, সাবমিট করতে। শঙ্করবাবু বলছেন কিছু? হ্যাঁ স্যার, হচ্ছে আপনার ক্লিকের জন্য ব্যবহার করি। সবাই বলেছেন ঠিকই, কিন্তু বাটন ট্যাগের কাজ আপনারা মেন কি কাজ করে সেটা আপনারা কেউই বলেন তো সাবমিট। না। সে কোনো একটা ফাইলকে হচ্ছে মানে কোনো একটা মানে জায়গায় সাবমিট করার জন্য বা হচ্ছে গিয়ে সেই তো ফাইলে অ্যাকশন পারফর্ম করার জন্য। সেগুলো তো আমাদের যতক্ষণ না জাভাস্ক্রিপ্ট ইন্টিগ্রেট করছে ততক্ষণ সাবমিট করতে পারবো না আমরা। বা সাথে কোনো কিছু একটা মানে স্যার অ্যাকশন পারফর্ম। একটা বাটন ক্রিয়েট করছে আর কি। এইটাই আমি শুনতে যাচ্ছিলাম, বাটন ট্যাগের কাজ আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি বলবেন? বাটন একটা ক্রিয়েট বাটন করছে। তৈরি করতে কাজে লাগানো হয় সেটাকে, হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। কি স্যার, আপনি রিপিট করুন। বাটন ট্যাগের
বাটন ট্যাগ আমরা ইউজ করি কেন? বাটন তৈরি করার জন্য, এটাই তার কাজ। ও আচ্ছা। এটাই কেউ বলতে পারেনি ঠিকঠাক করে। সাবমিট করা হয়, সবকিছু করা হয়, কিন্তু বাটন যে আমরা তৈরি করব তার জন্য আমরা কোন ট্যাগ ইউজ করব? আমরা ইউজ করব বাটন ট্যাগ। সিম্পল, ঠিক আছে, মনে রাখবেন। তাহলে নামেই আছে বাটন ট্যাগ, বাটন নিশ্চয় নামেই যখন মানে যে ট্যাগগুলোকে নাম দেখেই আমরা বুঝে যাই যে সেটা একটা কি, সেই ট্যাগটা কি কাজ করে, সেটাকে আমরা কি বলি? মনে আছে? সিমেন্টিক ট্যাগ। একদম। যে ট্যাগগুলোর নাম দেখেই আমরা বুঝে যাই সেটা কি কাজ করে, সেটাকে বলি আমরা সেম্যান্টিক এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে, সেম্যান্টিক এইচটিএমএল ট্যাগ। এটা আমরা কোথায় পড়েছি আমি আপনাদের সেটাও দেখাই। আমরা পড়েছি এটা আমাদের ফ্রি ক্লাসে। চলুন, এখানে আমি যে ট্যাগগুলো আপনাদের দেখাতাম, এই পিপিটিটা দেখে হয়তো একটুখানি সুন্দর মনে হচ্ছে কারণ এটা সেইভাবেই বানানো হয়েছিল, কিন্তু এখানে যে ট্যাগগুলো আমি প্রত্যেকদিন দেখাতাম সেই ট্যাগের নিচে দেখবেন লেখা থাকতো যে সেগুলো কি ট্যাগ, একটা সেম্যান্টিক, একটা নন সেম্যান্টিক ট্যাগ। দুরকম ট্যাগ আমাদের কাছে থাকে। দুরকম ট্যাগের মধ্যে ভাগ দুরকম কেন? কোন ট্যাগগুলো সেম্যান্টিক, কোন ট্যাগগুলো নন সেম্যান্টিক? সিম্পল যদি আপনার মনে রাখতে হয় আমি বলবো একবার শুনে নিন। সেম্যান্টিক মানে হচ্ছে যে ট্যাগের নাম দেখে আমরা বুঝে যাই সেটা কি কাজ করে। যেমন এইচ মানে হচ্ছে হেডিং, ঠিক আছে, সেই কারণে এইচ ট্যাগটাকেও H1 থেকে H6 পর্যন্ত ট্যাগগুলোকে হেডিংয়ের জন্যই আমরা ইউজ করি, সেই জন্য তাকে বলা হয় সেম্যান্টিক এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে, এরকম অনেক ট্যাগ আপনি পাবেন। যেমন আরও দেখাই, পি ট্যাগ মানে প্যারাগ্রাফ, আমরা জানি, কিন্তু এটাকে নন সেম্যান্টিকের মধ্যে রাখা হয়। ঠিক আছে, কেন রাখা হয় সেটা আমরা, যারা জানে না পি ট্যাগ আসলে কি কাজ করে, সেটা কিন্তু তারা না দেখে বলতে পারবে না যে পি ট্যাগ আসলে প্যারাগ্রাফ বানানোর জন্য ইউজ করে, যারা জানে না। বলতে পারলাম? এরকম আপনি অনেক যা যা ট্যাগ এইচটিএমএল এ ইউজ করা হয়, দেখুন এখানে বাটন ট্যাগ আছে। বাটন ট্যাগ কিন্তু সেম্যান্টিক এইচটিএমএল ট্যাগ, কারণ সেটা দেখেই আমরা বুঝে যাচ্ছি সেটা কি কাজ করে। সেটা বাটন বানাতে কাজ করা হয়, মানে বাটন বানানোর জন্য সেটাকে আমরা ইউজ করি। বাটন ট্যাগ একটা সেম্যান্টিক এইচটিএমএল ট্যাগ। এরকম সেম্যান্টিক নন সেম্যান্টিকের ভাগ অনেক আছে, কিন্তু জাস্ট মনে রাখুন যে ট্যাগগুলোকে আপনি দেখে বুঝে যাবেন সেটা কি কাজ করে, সেটাকে বলা হয় একটা সেম্যান্টিক এইচটিএমএল ট্যাগ। এগুলো কিন্তু বাটন ট্যাগের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, মানে বাটন ট্যাগ আপনাকে কেউ জিজ্ঞেস করবে না যে বাটন ট্যাগ সেম্যান্টিক কি নন সেম্যান্টিক। যদি জিজ্ঞেস করা হয় এমন করে জিজ্ঞেস করা হবে যে আপনাদের কাছে একটা ওয়েবসাইট আছে, শুনে নিন কোয়েশ্চেনটা। ভাবুন আপনার কাছে একটা ওয়েবসাইট আপনি বানাচ্ছেন, সেই ওয়েবসাইটের ভেতরে আপনার অনেকগুলো ডিভ ট্যাগ রয়েছে। ডিভ ট্যাগ কার কার জানা আছে? হ্যান্ড রেজ করুন একটু। ডিভ ট্যাগ আমি শিখিয়েছিলাম, ডিভ ট্যাগ কার কার জানা আছে? ডিভ ট্যাগ জানা আছে? আশা করি সবার না জানা থাকতে পারে, আমি বলছি। ডিভ ট্যাগ, ডিভ বলে আমাদের কাছে একটা ট্যাগ ছিল, কোথায় ছিল দেখি একটুখানি। ডিভ, ডিভ ট্যাগ, এই যে ডিআইভি ট্যাগ। ডিভ কথার অর্থ হচ্ছে ডিভিশন। ঠিক আছে, মানে যখন আপনি কোনো ওয়েবসাইট বানাবেন, আপনাদের যদি আমি আমাদের যে পুরনো কোড ছিল, যে পুরনো কোড বলতে আমাদের যে পোর্টফোলিওর কোড ছিল, মনে আছে আশা করি, সেই পোর্টফোলিওর কোডে দেখবেন গাদাখানি আমাদের ডিভ ট্যাগ ইউজ করা হয়েছিল, অনেক রকম। সেই পোর্টফোলিওর কোডে কিন্তু অনেক রকমের ডিভ ট্যাগ আমরা ইউজ করেছিলাম। কোয়েশ্চেনটা হচ্ছে আপনি যখন কোনো বড় একটা ওয়েবসাইট বানাবেন, সেখানে অত রকম ডিভ ট্যাগ যখন ইউজ করবেন, তখন আপনি কি এক নজরে দেখে বলতে পারবেন কোথায় আমার ন্যাভ বার আছে, কোথায় আমার ফুটার আছে, কোথায় আমার বডি আছে, অথবা এইচটিএমএল এর যে সেকশন আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা না দেখে বলতে পারবো না। ঠিক আছে, সেই জন্যেই এইগুলো আমরা পরবর্তীতে আমরা ডিসকাস করবো, ডোন্ট ওয়ারি। আমি জাস্ট বলে দিচ্ছি যারা জানে অলরেডি তাদের জন্য। সেই কারণে যখন এইচটিএমএল এর যখন সেম্যান্টিক ট্যাগ আমরা ইউজ করবো, আমরা ফোকাস করবো মেনলি 5টা থেকে 6টা সেম্যান্টিক এইচটিএমএল ট্যাগের উপরে। যেমন একটা হচ্ছে ন্যাভ, NAV ট্যাগ, ন্যাভ। ন্যাভ ট্যাগের কাজ কি হতে পারে? নেমবার তৈরি করা হয়। এনিবডি এলস? ন্যাভ ট্যাগের কাজ নেভিগেশন চেক করতে। নেভিগেশনের জন্য আমরা ইউজ করি ন্যাভ, এই ট্যাগটা NAV ট্যাগ। এটা আমরা দেখেছি আমাদের কোডের ভেতরে, ন্যাভ ট্যাগ। ঠিক আছে, এটা আমরা কোথায় দেখেছিলাম? বুটস্ট্র্যাপের আমরা ক্লাস ইউজ করেছিলাম, সরি কোড ইউজ করেছিলাম, সেখানে কিন্তু ন্যাভ বলে একটা ট্যাগ ছিল। সেরকমই এইচটিএমএল এর সেম্যান্টিক ট্যাগ কিন্তু ন্যাভ হয়, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে, প্রজেক্ট বানাতে আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে। তারপরে হয় আমাদের হেডার, এটা একটা সেম্যান্টিক এইচটিএমএল ট্যাগ। তারপরে আছে আমাদের মেন, এগুলো একটা সেম্যান্টিক এইচটিএমএল ট্যাগ। তারপরে আছে আমাদের সেকশন, সেকশন কোথায় গেল? সেকশন, মাই ব্যাড, সেকশন গেল। তারপরে আছে আর্টিকেল, তারপরে আছে আমাদের অ্যাসাইড, অ্যাসাইড ট্যাগ। ঠিক আছে, তারপরে আর একটা ট্যাগ আমাদের কাছে আছে যেটাকে বলা হয় আমাদের ফুটার। এই 5টা থেকে 6টা, কটা ট্যাগ আছে? 7টা ট্যাগ আছে এখানে। এই 7টা ট্যাগই কিন্তু অ্যাকচুয়ালি আপনারা ইউজ করবেন আপনাদের প্রজেক্ট বিল্ডিংয়ে।
এবার আমি যদি ডিসক্লোজ করি, যদি কেউ জানেন যে এই ট্যাগগুলোর সাথে ডিভ ট্যাগের ডিফারেন্সটা কোথায়, কেন কি বলতে পারবেন আমাকে? এই ট্যাগগুলোর সাথে ডিভ ট্যাগের ডিফারেন্সটা কোথায়? এনিবডি? স্যার ডিপ ট্যাগ স্যার কিন্তু এই ট্যাগগুলো একটা এক একজন বলুন। কার্তিক বাবু, সরি আমাদের সুপ্রকাশ বাবু বলুন। স্যার বলছি ডিপ ট্যাগটা হচ্ছে মানে কোনো একটা ফর্মের মধ্যে মানে ইউজ করতে পারি, যেমন মানে ব্রেক যেমন ইউজ করিস না কোনো একটা লাইন ব্রেক করার জন্য, হুম যেমন ডিপ ট্যাগটা আমরা ইউজ করি মানে বিভিন্ন সেপারেটলি ডিভিশন করার জন্য, বা হচ্ছে কোনো কিছু একটা মানে লাইন ডিভিশন করার জন্য বা হুম কলাম ডিভিশন করার জন্য ইউজ করতে পারি। হুম কিন্তু একদম। হেডার বা ফুটার এগুলো হচ্ছে কি হচ্ছে মানে হয় হেডার মানে হেডারে লাগাতে পারছি, ফুটার মানে ফুটারে লাগাতে পারছি, কিন্তু হ্যাঁ, আমরা ইউজ করতে পারি অন্য জায়গায়। খুবই সুন্দর। সাবেরা ম্যাম বলছিলেন কিছু, বলুন। স্যার ওটাই বলছিলাম যে যে ট্যাগগুলা যেমন নাব ট্যাগ এগুলো আমরা একটা নির্দিষ্ট স্থানে ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে, কিন্তু ডিপ ট্যাগ আমাদের যে কোনো মানে ব্লক তৈরি করে ব্লক অফ কোড ডিপ ট্যাগের মধ্যে রাখতে পারি, হুম সেটার কোনো নির্দিষ্ট স্থান না মানে নেই। হুম খুবই সুন্দর, ডিফারেন্সটা খুবই সুন্দর। এবার কোয়েশ্চেনটা ছিল ডিভ ট্যাগের সাথে, প্রসেনজিৎ বাবু কিছু বলবেন, বলুন। না স্যার, বলছিলাম যে ডিপ ট্যাগটা আমরা যে কোনো জায়গায় মাল্টিপল জায়গায় আমরা নিজেদের ইচ্ছা মতো করে ইউজ করতে পারি, কিন্তু হুম নব ট্যাগ বা হেডার মেন এগুলো হেডারের জায়গাতে ইউজ করতে হবে, অন্য কোনো জায়গায় করা যাবে না। খুবই সুন্দর। তো মোটামুটি যারা যারা জানেন ডিভের সাথে ডিফারেন্সটা কি। এবার আমি যদি বলি ডিভ ট্যাগও যা, এখানে 7টা যে ট্যাগ আছে সেই কটাও একই, তাহলে কে কি আমাকে মারতে আসবেন দেখি। আমি যদি বলি ডিভ ট্যাগের কাজও যা, এই 7টা এখানে সেমান্টিক এইচটিএমএল ট্যাগ আছে তাদের কাজও তাই, তাহলে কে কি কিছু কি কি করতে আসবেন দেখি, শুনি একটুখানি। না স্যার কাজ তো কাজ সেম, কিন্তু সেগুলো বাকি বোঝার সুবিধার জন্য নামগুলো জায়গাতে ইউজ করতে পারি। একদম ডিপ ট্যাগটা হচ্ছে যে স্যার কোনো ইউজ করতে পারি আমরা। একদম। স্যার বলুন। আমার মনে হচ্ছে যারা যারা মানে ডেভেলপার হবে তারা বলবে যে তোদের কোডের নিয়ে বেশি ধারণা ভালো নেই, তোরা একটা ট্যাগে ইউজ করছিস। হ্যাঁ, সেম্যান্টিক ট্যাগ কিন্তু যারা যারা বলেছেন যে সেম্যান্টিক ট্যাগ আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি না, কিন্তু উন্নতিবাবু, সরি আমাদের দেবাশীবাবু বলছেন আমি স্ক্রিনটা দেখতে পারছি না। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটুখানি বলুন আমাকে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে দেবাশীবাবু আপনার নেটওয়ার্কে হয়তো ইস্যু আছে, একটুখানি দেখুন। সবাই দেখতে আমাকে পাচ্ছে, অফ করে আবার অন করতে হবে। তাহলে একবার অফ করে অন করতে হবে, কিছু করার নেই, মনে হচ্ছে নেটওয়ার্কে আপনার ইস্যু চলছে। ঠিক আছে, ওকে, যেটা বলছিলাম তাহলে কন্টিনিউ করা যাক। আমাদের কাছে সেম্যান্টিক ট্যাগ আমরা কোডের ভেতরে, আমরা অর্থাৎ কোডের ভেতরে বলতে আমরা যেখানে আমরা প্রজেক্ট বিল্ডিং করব, অর্থাৎ ভালো প্রজেক্ট, ক্লায়েন্টের প্রজেক্ট, ঠিক আছে, সেইখানে আমরা ইউজ করব সেম্যান্টিক ট্যাগগুলো বেশি। এইগুলোকে ইউজ করলেই আমাদের হবে, এর বাইরে সেম্যান্টিক ট্যাগ আপনার ইউজ না করলেও চলে, এর বাইরে হয়ও না অ্যাকচুয়ালি। ঠিক আছে, যে ট্যাগগুলো আমরা মেন ইউজ করব সে কটা হচ্ছে এই যে ন্যাভ, হেডার, মেন, সেকশন, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার। ঠিক আছে, এবার এই ট্যাগগুলোর সাথে ডিভ ট্যাগের যে আমি মেন কারণটা ধরে আমি জিজ্ঞেস করেছিলাম কি যে ডিভ ট্যাগের সাথে এই ট্যাগগুলোর ডিফারেন্সটা কি, আপনারা সবাই ঠিকঠাকই বলেছেন। কিন্তু ফাংশনালিটি ওয়াইজ যদি আমি ভাবি যে ফাংশনাল যে ডিভ ট্যাগের কি আলাদা কোনো ফাংশনালিটি আছে যেগুলো এদের কাছে নেই, ডিভ ট্যাগের কাছে যে পাওয়ারটা আছে সেটাও কিন্তু এই ট্যাগগুলোর কাছে আছে। কারণ ডিভ ট্যাগের অ্যাকচুয়ালি আমরা ইউজ করি একটা ছোট ব্লক বানানোর জন্য, অর্থাৎ ডিভ ট্যাগ দিয়ে আমরা কোডগুলোকে ভাগ ভাগ করে রাখি ডিজাইন করার জন্য। ঠিক আছে, এদেরও কিন্তু কাজ একই, মানে ন্যাভ বার বানানোর জন্য ন্যাভ দিয়ে আমরা সেটাকে সেপারেট করে দেবো। যদি আমাদের হেডার বানাতে হয় হেডার ট্যাগ দিয়ে আমরা সেই কোডটাকে সেপারেট করে দেবো। মেন মানে হচ্ছে মেন কন্টেন্ট আপনার যেখানে থাকবে সেটাকে আমরা মেনের মধ্যে রাখবো। সেকশন মানে নামেই আছে সেকশন, মানে একটা সেকশন বানানোর জন্য এই ট্যাগটাকে আমরা ইউজ করতে পারি। এবার এই ট্যাগগুলো যখন আপনি ইউজ করবেন, প্রথম জিনিস ভালো কি হবে আপনার মানে আপনার কোডের ভেতরে, সেটা হচ্ছে কোডের রিডেবিলিটি বেড়ে যাবে। মানে কি, কোড যদি অন্য কেউ দেখে, অর্থাৎ আপনার করা কোড যেটা ধরুন 500 লাইনের কোড আছে, যদি সেই কোডটা অন্য একজন মেনটেন করতে আসে, সে দেখেই বুঝে যাবে ন্যাভ ট্যাগ ইউজ করা আছে, মানে তার মধ্যে ন্যাভের মানে ন্যাভিগেশনই রয়েছে তার মধ্যে। যেখানে সে দেখবে হেডার আছে তার মানে সে তার মধ্যে হেডার সেকশনটাই থাকবে। তো এই সেম্যান্টিক ট্যাগগুলো কিন্তু আমরা ইউজ করব এই একটাই কারণে, যাতে অন্য কেউ এসে যদি আপনার কোডটা ভিজিট করে সে যেন দেখে বুঝতে পারে কোন সেকশনের মধ্যে কিসের কোড আছে। সেই কারণেই কিন্তু এই ট্যাগগুলোকে আমরা ইউজ করছি। কিন্তু যদি জিজ্ঞেস করেন HTML এর মধ্যে এই ট্যাগগুলো আর এই ট্যাগগুলোর মধ্যে ডিভের সঙ্গে ফাংশনালিটি ওয়াইজ কি ডিফারেন্স, কোনো ডিফারেন্সই নেই, কারণ ডিভের কাছেও আসলে কোনো পাওয়ার নেই, এদের কাছেও কিন্তু আসলে কোনো পাওয়ার নেই যে আলাদা কিছু পাওয়ার এদের কাছে রয়েছে, এরকম কিন্তু না। এরা অ্যাকচুয়ালি এক একটা ডিভ ট্যাগই
শুধু তাদের নামগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এক একটা স্পেসিফিক কাজ করার জন্য। এটাই অ্যাকচুয়ালি সেম্যান্টিক ট্যাগ বলে আমরা চিনি। সেরকমই আমরা ইউজ করব বাটন বলে একটা ট্যাগ, যার নাম আছে বাটন, মানে তাই দিয়ে আমরা বাটন বানাবো। এটাই হচ্ছে বোঝানোর জন্য এত কিছু বলা, ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল আমি এক সেকেন্ড আমি ব্রেভটাকে ওপেন করি এখানে, আর আমার ভিজুয়াল স্টুডিও কোড করি। ওকে, তো আমাদের এই সাপোর্ট, সরি, এটা হচ্ছে আমাদের গুগলে যাওয়ার একটা লিঙ্ক বানিয়েছি আমি। এর নিচে আমি একটা বাটন বানাবো। চলুন, বাটন বানানোর জন্য লিখবো কি, BUTTON, বাটন। বলুন সূর্যকান্ত বাবু, কিছু বলবেন স্যার? হাত পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাটন বানানোর জন্য আমরা ইউজ করবো একটা বাটন ট্যাগ। সিম্পল, নামেই আছে বাটন, নিশ্চয়ই সে কোনো লিঙ্ক বানাবে না, বাটনই বানাবে। তো বাটন লেখার পরে আমরা যদি কোডটাকে এখন সেভ করি, যখন আমার বাটনের মধ্যে কিছু নাম দিইনি, আমি সেভ করব। দেখুন এখানে ছোট্ট একটা ফুটুলি মতো আসছে, ভালো করে দেখুন। এখানে ছোট্ট একটা সাপোর্টের পরে ছোট্ট একটা ফুটুলি মতো আসছে, এটা কিন্তু একটা বাটন। ক্লিক করবেন, ক্লিক হবে। এর মধ্যে কিছু আমরা লিখিনি, সেই কারণে বাটনটা আমাদের ওরকম আসছে। আমি যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড বলে আমি একটা বাটন বানিয়েছি, সেভ করি। দেখুন এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড বলে বাটন চলে এসছে। এটা হচ্ছে বেসিক, মানে বাটনের বেসিক ডিজাইন। এটাকে কিন্তু আপনারা ওয়েবসাইটে ইউজ না করলেই ভালো হয়। এটাকে সুন্দর বানাতে হবে আমাদের কি দিয়ে, CSS ইউজ করবো। তার জন্য আমরা CSS ইউজ করে কিন্তু আমরা এই বাটনটাকে আরো সুন্দর বানাবো, দেখে কিন্তু তারা বলবে যে হ্যাঁ এটা একটা বাটন। ঠিক আছে, এই বাটনগুলো আগে অনেক ইউজ করা হতো, এখন কিন্তু অতটা ইউজ করা হয় না, কারণ CSS ছাড়া বাটন বানানো মানে নিজের গলায় মানে পা দেওয়ার মতো ব্যাপার। ঠিক আছে, তো যে ওয়েবসাইট আপনারা বানাবেন সেখানে শুধুমাত্র বাটন এটা ইউজ করবো আমরা বাটনটাকে আনার জন্য। এবারে ডিজাইনটা আমরা কিভাবে করব সেটা CSS এ দেখলে ভালো করে বুঝবো। CSS দিয়ে কিন্তু এই বাটনটাকে আমরা ভালো করে আরো ভালো করে ডিজাইন করবো, এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, বাটন ট্যাগ দিয়ে আমরা একটা বাটন বানিয়ে নিলাম। যেখানে যেখানে আপনার ওয়েবসাইটে বাটন দেখেন সেগুলোকেই কিন্তু আমরা এখানে এইভাবেই বানাবো। ওকে, ক্লিয়ার? বাটন ট্যাগ আমাদের এইটুকুই। এরপরে বাটন ট্যাগের মধ্যে আপনাদের অনেকে জিজ্ঞাসা থাকবে যে স্যার আমরা তো বাটনে ক্লিক করে অন্য পেজ ওপেন হয়, বাটনে ক্লিক করলে আমাদের কিছু সাবমিট হয়, সেগুলো আমরা পরবর্তীতে অবশ্যই দেখবো। সো ডোন্ট ওয়ারি, এটা আমাদের ফুল স্ট্যাকের কোর্স, ঠিক আছে? সবকিছু আমাদের তার মধ্যে রয়েছে। চলুন, চলে এসছে আমাদের ইমেজ ট্যাগ। কি এসছে? ইমেজ ট্যাগ, IMG। ইমেজ ট্যাগের কোয়েশ্চেনটা হচ্ছে, যারা যারা জানেন ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউটের মানে অ্যাট্রিবিউট কি কি হতে পারে একটুখানি বলুন দেখি। ইমেজ ট্যাগের কটা অ্যাট্রিবিউট হতে পারে এবং কি স্যার কি? এসআরসি হাইট, অল্টারনেট, উইথ, এক এক করে এসআরসি অল্টারনেট, রাহুল দেববাবু বলুন ভালো করে আবার। এসআরসি আর অল্টারনেট। SRC আর অল্ট, ওকে, খুব সুন্দর। এনিবডি এলস? সে এছাড়াও সাইজ, উইডথ বা হচ্ছে গিয়ে হাইট এগুলো লাগাতে পারি। ওকে, খুব সুন্দর। তাও সরি, সুপ্রকাশবাবু বললেন SRC, হ্যাঁ, হাইট, উইথ, অল্ট, তাই তো? কালার কালার সাইজ, উইডথ, তারপর সাইজ, ওয়েট, মানে ওয়েট একটা হয় না, মানে ওয়েট, তারপর সাইজের পরে বর্ডার লাগাতে পারি একটা। আচ্ছা, আপনি অন্য জায়গা কালার থেকে বলছেন, লাগাতে ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। শঙ্করবাবু বলছেন কালার হ্যাঁ। লাগাতে পারি, আচ্ছা ঠিক আছে, দেখবো। তাহলে সাবেরা ম্যাম বলছিলেন, উনিও বলুন একটুখানি। স্যার সবাই বলে নিয়েছে আমারগুলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নতুন কিছু বলার নেই। ওকে, খুব সুন্দর। তাহলে আমরা ইমেজ ট্যাগটার কতগুলো অ্যাট্রিবিউট দেখবো সেটা একবার দেখি, চলুন। ফার্স্ট অফ অল আমি এখানে আগের কোডগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি, কারণ দেখতে আমাদের একটু সুবিধা হবে। আমি এখান থেকে কমেন্ট আউট করে দিলাম উপরেরগুলো। অথবা এক কাজ করি, আজকের কোডটা থাক, বাটনটা আমাদের থাক, বাদ বাকি আমি এখান থেকে কমেন্ট আউট করে দিচ্ছি। সরি, এক সেকেন্ড, ম্যাকে এক সেকেন্ড, এই পর্যন্ত। ওকে, কমেন্ট আউট করে দিয়েছি, সেভ করি। ওকে, শুধুমাত্র বাটনটা আমার আছে। ওকে, এবার কি করব? আমাদের কাজ হচ্ছে ইমেজ ট্যাগ জেনারেট করা একটা। তার জন্য আমরা কি লিখবো? IMG। এটা হচ্ছে ইমেজ ইনক্লুড করার, আমাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো আমরা দেখতে পাই সেগুলোকে ইনক্লুড করার একটা ছোট পদ্ধতি, যেটা দিয়ে আমরা ইমেজগুলোকে ইনক্লুড করতে পারি। ঠিক আছে, IMG ট্যাগ। এটা দিয়ে IMG মানে ইমেজ, ঠিক আছে, এটাকে নন সেমেন্টিক বলতে পারেন, অসুবিধা নেই। এবার এখানে ইমেজ ট্যাগ জেনারেট করলে আপনারা দুটো অ্যাট্রিবিউট দেখতে পারবেন। ফার্স্ট হচ্ছে SRC। কেন ইউজ করি? কোন স্যার সোর্স লিঙ্ক দেওয়ার জন্য। সোর্সের লিঙ্ক দেওয়ার জন্য। আরেকটুখানি যদি এলাবোরেটলি বলতে পারেন স্যার। বাসার মানে কোনো কিছু, মানে কোনো একটা ওয়েবসাইট থেকে ছবি তুলে নিয়ে আমার মানে নিজের ওয়েবসাইটে ই করার জন্য, পুট আপ করার জন্য। ওকে, আর আর এনিবডি? ইমেজের স্যার সোর্স দেওয়ার জন্য। একদম। দেবশ্রী ম্যাম বলছেন, বলুন। স্যার বলছি যে ইমেজ ট্যাগ যেহেতু, সেখানে তো আমাদেরকে ইমেজ দিতেই হবে। তো সেই অবশ্যই। ইমেজটা তো একটা কোথাও না কোথাও থেকে একটা লিঙ্ক দিতে হবে, তো সেই লিঙ্কটা আমরা এই সোর্সের মধ্যে দিই, তো সেটাই বোঝায়, সেই জন্যই একদম বোধহয় সোর্সটা একটা। একদম কারেক্ট। ঠিক আছে, এই SRCর ফুল ফর্ম হচ্ছে সোর্স। SRCর ফুল ফর্ম কি? সোর্স।
এই যে সোর্স, ঠিক আছে, সোর্সটাকে অ্যাট্রিবিউটের জন্য ছোট করে এসআরসি বলা হয়। সোর্সের মানে কি? উৎস। মানে কি? ইমেজের একটা উৎস আমাদের দিতে হয় যেখান থেকে ইমেজটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটে আসবে। সেই উৎসটা কোথা থেকে হতে পারে? এক, আমরা বাইরের থেকে আনতে পারি, অর্থাৎ গুগল থেকে আমরা একটা ইমেজের লিঙ্ক আনতে পারি। দ্বিতীয়, যেটা আমরা সবথেকে বেশি ইউজ করব, অর্থাৎ প্রজেক্ট বিল্ডিংয়ে সবথেকে কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের মানে নিজেদের কম্পিউটারে যে ইমেজগুলো থাকবে সেইগুলোকে আমরা এখানে ইউজ করব। ঠিক আছে, দুটো পদ্ধতিই দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে ইমেজের এসআরসির ভেতরে একটা ইমেজের লিঙ্ক তুলে আনি। চলুন, ইমেজের লিঙ্ক কোথা থেকে পাবো? আমি রেকমেন্ড করি আনস্প্ল্যাশ বলে একটা নতুন ওয়েবসাইট দেখাচ্ছি আপনাদের। আনস্প্ল্যাশ হয়তো অনেকেই চেনেন। আনস্প্ল্যাশ, ঠিক আছে। আনস্প্ল্যাশে গেলে আপনারা হাজারো ইমেজের মানে স্টক ইমেজ পেয়ে যাবেন, হাজারো। ঠিক আছে, তো এখান থেকে যে কোনো একটা ইমেজ আপনারা কপি মানে লিঙ্ক কপি করতেই পারেন। যদি হয় দেখি এখান থেকে লিঙ্ক কপি, হ্যাঁ এখান থেকে লিঙ্ক কপি হয়। ঠিক আছে, আমি যে কোনো একটা লিঙ্ক তুলছি, কোনটা তোলা যায়? ধরুন এই স্টারি নাইট, খুবই সুন্দর সাইটটার লাগছে, নাম আমি এখান কি থেকে, বললেন? বলুন স্যার আরেকবার বলুন। আর সাইটটার নাম কি বলেন? ইমেজ পাওয়ার সাইটটা? আনস্প্ল্যাশ, UNSPLASH, unsplash.com। আমি লিঙ্ক দিয়ে ইউএন দিচ্ছি চ্যাট বক্সে, এক সেকেন্ড, আমি চ্যাট বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। দেখুন চ্যাট বক্স, দেখুন শঙ্করবাবু, পেয়ে যাবেন ওখানে। ঠিক আছে, তো আমি ইউজ করছি আনস্প্ল্যাশ, এখান থেকে সুন্দর সুন্দর ইমেজ আপনি পেয়ে যাবেন, কারণ আমি ইমেজ বারবার সার্চ করতাম ফ্রি ক্লাসে, তো এখান থেকে ইউজ করলে ভালো ছিল। যাই হোক, তো প্রথমে আমাদের এখানে ইমেজের পরে রাইট ক্লিক করবো একবার। রাইট ক্লিক করলে আমাদের একটা ভিউ মেনু ওপেন হয়ে যাবে, অথবা পপ আপ মেনু আপনার সামনে দেখতে পারবেন। এখান থেকে আমরা কোনটাকে চুজ করব? কপি ইমেজ অ্যাড্রেস। কোনটাকে চুজ করব? কপি ইমেজ অ্যাড্রেস। এটা কিন্তু ল্যাপটপেই পসিবল, ফোনে কিন্তু এটা আপনি পাবেন না। ঠিক আছে, তো কোড যারা করছেন ল্যাপটপে করুন প্লিজ। কপি ইমেজ অ্যাড্রেস করলাম, যে ইমেজটার অ্যাড্রেসটা আমি পেলাম সেটাকে আমি এসআরসির ভেতরে পেস্ট করে দিলাম এইভাবে। ঠিক আছে, এসআরসির ভেতরে সেই লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম। যেই পেস্ট করলাম দেখি আসে কিনা ইমেজটাকে, সেভ করি, নাও আসতে পারে। না, ইমেজটা আমার এখানে চলে এসেছে, কিন্তু ইমেজটা কিন্তু একটুখানি ফেটে আছে, অর্থাৎ ইমেজটা কিন্তু দেখতে সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা, এবার লাগবে ভালো। ওকে, আমি জুম আউট করে দিয়েছি। ঠিক আছে, ইমেজটা কিন্তু আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট হয়ে গেছে। জাস্ট বাইরের থেকে একটা ইমেজের লিঙ্ক কপি করলাম, করে এর মধ্যে গিয়ে পেস্ট করতে আমাদের ইমেজটা চলে এসেছে। এবার অল্টের কাজ কি? স্যার অল্টারনেটিভ যদি হিসেবে কিছু দেওয়া লিংকে কোনো এরর থাকে তাহলে অল্টেড টেক্সটটা থাকে সেটা ডিসপ্লে হয় ব্রাউজারে। ওকে, খুব সুন্দর। দেবশ্রী ম্যাম বলুন। স্যার অল্টারনেটিভ হিসেবে যেটা সাবরি ম্যাম বলেছেন ওটাই। ওকে, খুব সুন্দর। শঙ্করবাবু বলছেন কিছু? হ্যাঁ স্যার, ওটা যদি আমাদের কোনো ইমেজ না থাকে বা ইমেজ যদি কোনো ডিফেক্ট হয়, হ্যাঁ, তাহলে তখন আমাদের অল্ট ওটার দেখাবে, ওটা তাই তো? হ্যাঁ, তখন ওইটা যা লিখে দেবো সেটা হবে, একদম তাই। যা ওকে করে। অল্টের কাজ হচ্ছে, অল্টের ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিভ অথবা অল্টারনেটিভ টেক্সট, AL, অল্টারনেটিভ টেক্সট। এটা হচ্ছে বলা হয়, এটাকে টোটালি বলা হয় অল্ট হিসেবে। ঠিক আছে, অল্ট মানে অল্টারনেটিভ টেক্সট। অল্টারনেটিভ কথার অর্থ কি? যখন আমরা একটা জিনিস পাচ্ছি না, তার অল্টারনেটিভ হিসেবে আমরা আরেকটা জিনিস নিয়ে আসি, এটাকে আমরা অল্টারনেটিভ বলি। সেই জিনিসটা কিন্তু এখানে ফলো আপ করা হয়। কেমন করে? এখানে অল্টের মধ্যে আমাদের একটা টেক্সট লিখতে হয়। কি টেক্সট লিখতে হয়? একটা এমন টেক্সট আপনি লিখবেন যেটা দিয়ে এই ইমেজটাকে ডেসক্রাইব করা যাবে। মানে এমন একটা টেক্সট আপনাকে লিখতে হবে যেটা দিয়ে আপনি ইমেজটাকে বোঝাতে পারবেন যে এটা একটা এরকম একটা তারা দিয়ে আকাশের একটা ইমেজ ছিল, এরকম একটা ব্যাপার। এটা আমরা কেন ইউজ করব? আপনারা অনেকের কাছে শুনলেন। এটাকে আমরা ইউজ করব যখন আমাদের লিঙ্কে কোনো অসুবিধা হবে। আমি বাটন ট্যাগটাকেও কমেন্ট আউট করে দিচ্ছি, এক সেকেন্ড। যখন আমাদের লিঙ্কে কোনো অসুবিধা হবে, অর্থাৎ ধরুন লিঙ্কের থেকে একটা বড় পোর্শন আমি কেটে দিলাম, সেভ করি। এখানে আমাদের এখনো কাজ করছে কেন? ওকে, এটা হয়তো লিঙ্কের মধ্যেই পড়ে। আমি এখান থেকে একটুখানি বড় পোর্শন বলতে একটু বেশি বড় পোর্শন করে কেটে দিচ্ছি, সেভ করি। এবার দেখুন ইমেজটা কিন্তু আর নেই। মানে কি? ইমেজের লিঙ্কটা আমি গড়মিল করে ফেলেছি, ইমেজটা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে চলে গেছে, স্বাভাবিক ব্যাপার, হওয়ারই কথা। এবার অল্টের কাজ হচ্ছে যখন এরকম সিচুয়েশন আপনার আসবে, আমি এখানে ম্যানুয়ালি আমি লিঙ্কটাকে নষ্ট করে দিয়েছি, কিন্তু এমন অনেক সিচুয়েশন আপনার ওয়েবসাইটে আসতে পারে যেখানে ইমেজটা কোনো কারণে লোড হতে পারেনি, হতেই পারে। তখন আপনারা কি করবেন? তখন অ্যাকচুয়ালি এই অল্ট টেক্সটটাকে আমাদের ডিসপ্লে করাতে হয়। এখানে ধরুন আমি কি লিখতে পারি? স্টারি নাইট অথবা স্টারি স্কাই, অর্থাৎ তারা দিয়ে একটুখানি আকাশ। ঠিক আছে, স্টারি স্কাই। সেভ করব। সেভ করার সাথে আপনারা দেখুন এখানে ইমেজটা আমার লোড হয়নি, ইমেজের লিঙ্কটা ব্রোকেন আছে, কিন্তু আমার অল্ট টেক্সটটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা স্টারি স্কাইয়ের ছবি ছিল। এটাই কিন্তু অল্টের কাজ, অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট।
এগুলো কিন্তু ছোট ছোট অ্যাটেনশন টু ডিটেল, যেখানে যেখানে ইমেজ ট্যাগ আপনারা ইউজ করবেন সেখানে কিন্তু অল্টটা রাখবেন, এটা কিন্তু একটা রেকমেন্ডেশন, ঠিক আছে? তো যেখানে যেখানে ইমেজ আমরা ইউজ করব সেখানে সেখানে অল্টটাকে দিয়ে দেব। যদি আমি ভুলে যাই আপনারা আমাকে বলবেন স্যার অল্ট দেননি, আমি তখন দিয়ে দেবো, ঠিক আছে? এটা কিন্তু রেকমেন্ডেড। ওকে, অল্টের কাজ বোঝাতে পারলাম, ইমেজ ট্যাগের কাজ বোঝাতে পারলাম। এটা গেল বাইরের থেকে ইমেজ কপি করা, অর্থাৎ যেখান থেকে আমরা গুগল থেকে অর্থাৎ আনস্প্ল্যাশের মতো ওয়েবসাইট থেকে আমরা ইমেজটা নিয়ে আসছি। কিন্তু আপনি তো চাইছেন আপনার কম্পিউটারে যে ইমেজটা আছে সেটাকে ইউজ করার, মানে করতে চাইছেন অ্যাকচুয়ালি। তার জন্য আমরা কি করতে পারি, যেখানে আপনার ইমেজটা আছে রেকমেন্ড করব কি, এখন কিন্তু আমরা মানে বিচ্ছিরিভাবে কোডটা আর করবো না, মানে যখন খুশি আমরা ইমেজটাকে এনে রেখে দিলাম, যে কোনো জায়গায় রেখে দিলাম, এটা কিন্তু একটা ডেভেলপারের পরিচয় না। আমি এখানে রয়েছি আপনাদের স্ট্রাকচার ওয়েতে কোড করা শেখাতে, ঠিক আছে? সেইভাবেই কিন্তু আমরা কোডটা করব। তো আমি সবাইকে রেকমেন্ড করবো, যদি আপনাদের এরকম কোনো সিচুয়েশন আসে যেখানে আপনার দরকার পড়ছে কি, আপনার দরকার পড়ছে একটা নিজের কম্পিউটার থেকে ইমেজ তুলে আপনাকে ইউজ করতে হবে, এটা মোস্ট অফ দ্য কেসেস আপনারা ইউজ করবেন, কারণ প্রজেক্ট বিল্ডিংয়ের টাইমে ক্লায়েন্ট আপনাকে কিছু ছবি দিয়ে দেবে, সেইগুলোকে সে বলবে কি আর নিজের ওয়েবসাইটে অ্যাড করে দাও, তার ওয়েবসাইটে অ্যাড করতে হবে। সেই ছবিগুলোকে আপনারা কি করে রাখবেন, অনেকে জানি কি করে রাখবো। আমি ফ্রি ক্লাসে বলেছিলাম, অর্থাৎ যেটা আমাদের বেসিক ক্লাস ছিল সেখানে আমি বলেছিলাম ইমেজটাকে কপি করে এখানে পেস্ট করে দিন, এটা আমরা জানি। কিন্তু সেটা কিন্তু ভালো একটা উপায় না, মানে সেটা ওইভাবেই করব কিন্তু আমরা একটা ডিফারেন্ট ফোল্ডার বানাবো এর মধ্যে, অর্থাৎ যে ফোল্ডারে আমরা আছি সেখানে আমরা একটা এই যে নিউ ফোল্ডার বলে দেখেন একটা আইকন থাকবে, এখানে নিউ ফোল্ডার দেখাতে পাচ্ছি আশা করি, ফাইলের পাশেই এটাই ক্লিক করে আপনারা ইমেজেস বলে একটা ফোল্ডার বানিয়ে নেবেন, এইভাবে ইমেজেস বলে একটা ফোল্ডার বানিয়ে নেবেন এখানে, ঠিক আছে? ইমেজেস ক্লিক করুন, এন্টার করুন, আপনার ইমেজেস নামে ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এটা কি করবে, আপনার ওয়েবসাইটে যত রকম ইমেজ থাকবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যত রকম ইমেজ আপনি অ্যাড করতে চাইছেন সেগুলোকে সেই ফোল্ডারের মধ্যে সেপারেট করে রেখে দেবেন। এটা প্রথমে কি করবে, আপনার কোডটাকে আমি আবারও বলছি রিডেবল বানাবে প্রচুর, ঠিক আছে? খুবই বলতে পারেন যে সেটাকে অপটিমাইজ করে দেবে, মানে কোডটা যদি অন্য কেউ এসে দেখে যে ইমেজ ফোল্ডারের মধ্যে, সে বুঝতে পারবে যে নিশ্চয়ই ইমেজ আছে। সেরকম যদি ভিডিও আপনার রাখতে হয় ভিডিও বলে ফোল্ডার বানাতে পারেন, যদি অডিও রাখতে হয় অডিও বলে এরকম করে ফোল্ডার বানিয়ে সেপারেট করে কোডগুলোকে রাখবেন, সরি ইমেজগুলোকে রাখবেন, ঠিক আছে? সেটাই কিন্তু আমরা এখানে করব। তো আমি কি করব, এখানে একটা ইমেজ, আমি অ্যাকচুয়ালি একটা ইমেজ তুলে নিয়ে আসি, এক সেকেন্ড। আমি এখান থেকে একটা ইমেজ কপি করি আমার ফাইন্ডার থেকে, জাস্ট এ সেকেন্ড। আমার একটা তোলা ছবি আমি কপি করছি এখান থেকে, কপি কপি করে নিয়েছি। আমি ইমেজ ফোল্ডারের মধ্যে এসে এখানে পেস্ট করতে আমাকে দেবে না, আমাকে কন্ট্রোল ভি করতে হবে, ঠিক আছে? কন্ট্রোল ভি অথবা কমান্ড ভি, ওকে? তো এখানে আমি ইমেজের মধ্যে একটা ছবি এনে পেস্ট করে দিয়েছি, ঠিক আছে? নিজের কম্পিউটার থেকে কপি করলাম, এখানে ইমেজ ফোল্ডারের মধ্যে দেখুন ক্লিক করার পরে এটা হাইলাইট হয়েছে, ঠিক আছে? হাইলাইট হওয়ার পরে এখানে কন্ট্রোল ভি প্রেস করবেন, আপনার ইমেজটা কিন্তু এই ফোল্ডারে অ্যাড হয়ে যাবে। ট্রাই করে দেখুন, ইমেজ অ্যাড হয়ে গেল। নেক্সট স্টেপ কি ছিল আমাদের, কেউ যদি একটুখানি বলতে পারেন, এরপরে আমরা কি করব? আমরা একটা ইমেজকে আমাদের কম্পিউটার থেকে ইমেজ ট্যাগে অ্যাড করতে চাই, কি করব তার জন্য, নেক্সট স্টেপ কি মনে আছে? এসআরসির ভেতরে ওই যে ইমেজটার নাম লিখতে হবে। ইমেজটার নাম লিখতে হবে, ওকে? এনিবডি এলস? স্যার ওই এসআরসি জায়গায় ডট স্ল্যাশ দেওয়ার পরে ইমেজের ওই লিঙ্কটা দিতে হবে। একদম, এখানে এটাকে আমরা তখন আর লিংক বলবো না, ঠিক আছে? এখানে কিন্তু আমরা তখন আর যখন আমরা কম্পিউটার থেকে আমাদের কোনো ইমেজ নিয়ে আসছি তখন কিন্তু সেটাকে আমরা আর ইমেজের লিংক বলবো না, সেটাকে আমরা বলবো পাথ। আমাদের কিন্তু এসআরসির মধ্যে এখন একটা পাথ দিতে হবে, কি পাথ? আমাদের এখানে স্ল্যাশ দেবো, ডট স্ল্যাশ দিলেও হয়, নর্মাল স্ল্যাশ দিলেও হয়, আমরা এখানে ডট স্ল্যাশ দেবো, ঠিক আছে? ডট স্ল্যাশ দেওয়ার পরে, ডট স্ল্যাশ কথার মানে হচ্ছে এই ফোল্ডারের মধ্যেই আমি ইমেজটাকে খুঁজছি, ডট স্ল্যাশ এটাকে বলা রুট অফ দ্য ফোল্ডার, ঠিক আছে? ডট স্ল্যাশ এটা দেওয়ার পরে ভিজুয়াল স্টুডিও কোড আমাকে দেখুন সাজেস্ট করছে ইমেজেস ফোল্ডার আছে, আছে, ইমেজেস ফোল্ডারে গেলাম, আবার একটা স্ল্যাশ দিতে হবে আপনাকে, এখানে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। ইমেজেস ফোল্ডারের মধ্যে এই 1.png দেখুন এখানে এই ফাইলটা আছে, সেটা কিন্তু এখানেও আমি দেখতে পাচ্ছি 1.png, এটাকে সিলেক্ট করলাম, আমার ইমেজের পাথটা এই সোর্সের ভেতরে অ্যাড হয়ে গেল। সেভ করি। এবার দেখুন ইমেজটা খুবই বড় লাগছে, যাই হোক পরে ঠিক করব। ইমেজটা কিন্তু আমার ওয়েবসাইটে দেখুন অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনি আরও ইমেজ নিয়ে আসুন, আরও ইমেজ ট্যাগ জেনারেট করুন, করে এইভাবে ট্রাই করুন যে কিভাবে ইমেজটাকে আমি আমাদের কম্পিউটার থেকে নিজেদের ফাইলের মধ্যে পেস্ট করছি, ঠিক আছে? চলুন তাহলে নেক্সট জিনিস,
নেক্সট যে অ্যাট্রিবিউটটা আপনাদের দেখাবো সেটা ধরুন আমাদের ইমেজটা অনেক বড় আছে, কি অ্যাট্রিবিউট ইউজ করলে এটাকে আমরা ছোট করতে পারবো? হাইট অ্যান্ড উইডথ। হাইট আর উইথ। অ্যাগ্রি? আমরা সবাই অ্যাগ্রি করি? আচ্ছা, সাইজ। সাইজ দিয়ে করি, কিন্তু আমি প্রেফার করি, সেটা তো আমরা যখন সিএসএস না, যাবো তখন কথা দেখবো। বলছি আমরা সাইজটা এক্সট্রা করতে হ্যাঁ, পারি, অ্যাড অ্যাকচুয়ালি করতে সাইজ পারি। আমরা ওটা দিয়ে সাইজ করি, ঠিক আছে। আমরা এখানে ইউজ করব হাইট আর উইথ বলে একটা অ্যাট্রিবিউট হয় ইমেজ ট্যাগে, ঠিক আছে, সেটা দিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি ইমেজটাকে। তো আমরা এখানে ইউজ করব, আমি প্রেফার করি হাইট বলে। যখন আমরা অ্যাট্রিবিউট ইউজ করছি তখন আমি হাইট অ্যাট্রিবিউটটা ইউজ করতে বেশি প্রেফার করি, শুধুমাত্র উইথ কেন করি না সেটা বলবো। ধরুন হাইটটাকে আমি কমাবো, ঠিক আছে, হাইটটাকে ধরুন আমি করব কত, ধরুন 400। 400 এখানে কি সেটাও বলবো। 400 লিখে এন্টার করুন, দেখুন ইমেজটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। 400 এখানে কি, কারোর কি জানা আছে 400 আমি কি লিখলাম আছে এখানে? আছে স্যার। বলুন শঙ্করবাবু, জোরে বলুন একটু। পিক্সেল পিক্সেল, পিক্সেল 400 পিক্সেল। একদম। পিক্সেলছে। আমরা কিন্তু 400 এখানে লিখেছি, এটা সিএসএস এ গিয়ে আমরা বুঝতে পারবো এখানে 400 মানে কি। এটা নর্মালি 400 লিখলে এটা ভাবে কি 400 পিক্সেল হাইট দেওয়া হয়েছে, পিএক্স। এটা সিএসএস এ গেলে আমি বোঝাবো, ঠিক আছে, এখনো বোঝাচ্ছি না, অনেকে জানে যদিও, আমরা এটা অলরেডি করে এসেছি। এখানে হাইট জাস্ট 400 লিখলাম, এটা মানে 400 পিক্সেল এটার হাইট হয়ে গেল। এবার আমি উইথ কেন ইউজ করি না, আপনারা তো জিজ্ঞেস করতে পারেন স্যার আমি উইথটাকে কেন ইউজ করছি না। ধরুন আমার 700 হাইট রয়েছে, ঠিক আছে, এখানে আমি উইথ যদি 700 করি কোনো অসুবিধা হবে না। কেন হবে না বলছি, কারণ এখানে কিন্তু আমার ছবিটা স্কোয়ার ছবি একটা, মানে এটা পারফেক্ট একটা স্কোয়ার, মানে একটা চৌকো, মানে সরি বর্গাকার ছবি। উইথলেসে ছবি অংশ ফেটে যায় দেখেছি। হ্যাঁ সেটা অবশ্যই হয়, কিন্তু এটাতে কোনো ইফেক্ট পড়বে না। আমি 700 লিখবো, এখানে সেভ করবো, দেখুন ইমেজে কোনো চেঞ্জ হয়নি। কেন হয়নি? কারণ ইমেজটা কিন্তু একদম পারফেক্ট একটা স্কোয়ারই আছে, মানে ইমেজের ডাইমেনশন যেটা সেটা কিন্তু হতে পারে 700x700, 400x400 এরকম হতে পারে। এটা একটা পারফেক্টলি স্কোয়ার ইমেজ, ঠিক আছে। এবার এটাকে ভেস্তাবো কি করে, অর্থাৎ এই ইমেজটাকে আমরা নষ্ট করবো কি করে। ধরো আমি এখানে 700টাকে চেঞ্জ করে আমি 400 করে দিচ্ছি, সেভ করি। এবার দেখুন ইমেজটা ভেস্তে গেছে, মানে হাইট বেশি উইথ কম, মানে হাইট যার বেশি চওড়া যার কম, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা কিন্তু আর স্কোয়ার নেই, এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। এই জন্যই আমি প্রেফার করি না উইথ ইউজ করা। হাইট আর উইথের রেশিওটা আমাদের না জেনে দুটোকে ইউজ করা উচিত না। আমরা সিএসএস এ একটা নতুন প্রপার্টি শিখবো, সেটাকে বলা হয় অ্যাসপেক্ট রেশিও, সেটাও কিন্তু খুবই মজার, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা হাইটটাকেই রাখবো, হাইট লিখলে আমাদের মোটামুটি উইথটাও মানে সাইজ করে দেয় অটোমেটিক্যালি, আমাদের বাদবাকি উইথ ইউজ করতে হয় না। এটা গেল হাইট অ্যাট্রিবিউট। আপনারা এখানে চাইলে উইথ অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এখানে চেষ্টা করুন ইমেজটাকে ভেস্তে দেওয়ার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্লিয়ারিটিটা আসবে যে কিভাবে এটাকে ইমেজটাকে সাইজ করছে, ঠিক আছে। এটা পরবর্তীতে আরো ভালো করে আমরা ডিসকাস করবো যখন সিএসএস এর ভেতরে আমরা যাব। চলুন নেক্সট ট্যাগ আমাদের কি আসছে একটু দেখে নিই। নেক্সট আছে আমাদের ফর্ম ট্যাগ। কি আছে? ফর্ম ট্যাগ, সরি ইনপুট ট্যাগ, মাই ব্যাড, ইনপুট ট্যাগটা তো হয়নি, সরি। আমাদের নেক্সট আছে ইনপুট ট্যাগ। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার, সহজ কথা। অনেক রকম ইনপুট ট্যাগ আমরা দেখতে পারবো, যেগুলো আপনারা ভাবতেন এতদিন, হয়তো যারা জানেন না তারা ভাবতেন যে কিভাবে কিভাবে ইউজ করা হয়, সেটাকে আমরা এখন একটুখানি দেখব, ঠিক আছে। প্রথম থেকে আমরা শুরু করব, যেটা আমাদের বেসিক ক্লাসে হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে ক্যানভাতে যাব, গিয়ে এখান থেকে ইনপুট ট্যাগের যে লিস্ট ছিল আমার কাছে, কোথায় কোথায় গেল লিস্ট, এই যে ইনপুট ট্যাগের যে লিস্ট আপনাদের শিখিয়েছিলাম, যেখানে প্রত্যেকটা ইনপুট ট্যাগের টাইপ দেওয়া ছিল, সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। কতগুলো আছে একটুখানি দেখে নিন। এখানে কিছু কিছু জিনিস আমি ফর্ম ট্যাগের সাথে করিয়েছিলাম, সেগুলোকে আমরা ফর্ম ট্যাগের সাথেই দেখবো, কিন্তু আমি তার আগে এমনি দেখাবো যে কিভাবে ওটাকে আমরা ইউজ করি, ঠিক আছে। কিন্তু ফর্ম ট্যাগের সাথে সেগুলোকে যখন ইউজ করতে হবে আমি বলে দেবো যে এগুলোকে অ্যাকচুয়ালি ফর্ম ট্যাগের সাথে আমরা ইউজ করি, ঠিক আছে। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আছে আমাদের ইনপুট টাইপ, অর্থাৎ প্রথমে আমরা একটা ইনপুট ট্যাগ জেনারেট করি, চলুন তারপরে আমরা বাদবাকি জিনিস দেখব। তো আমি এখানে ফার্স্টে ইমেজ ট্যাগের পরে, এই ইমেজ ট্যাগের পরে আমি একটা ইনপুট ট্যাগ লিখছি, ইনপুট। ইনপুট লিখে এন্টার প্রেস করবেন, আপনার সামনে একটা ইনপুট ট্যাগ চলে আসবে, দেখুন চলে এসেছে, এখানে ছোট্ট একটা ইনপুট ট্যাগ চলে এসেছে। আমি ইমেজ ট্যাগটাকে এখানে কমেন্ট আউট করে দিচ্ছি, সেভ করি। এই যে ইনপুট ট্যাগ আমরা চিনি, আমাদের চেনা পরিচিত ইনপুট ট্যাগ ছোট্টখাট্ট, এই যে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগ কি কাজ করে? ইনপুট ট্যাগ কিন্তু আমাদের কিছু লিখতে সাহায্য করে ওয়েবসাইটের ভেতরে, এটাই কিন্তু ইনপুট ট্যাগের কাজ। এটা আমরা অনেকে জানি, ইনপুট নামেই আছে, ইনপুট মানে কিছু একটা ইনপুট তার মধ্যে দিতে হবে, সেটা টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। এটাই কিন্তু একটা ইনপুট ট্যাগ, যেটা দিয়ে আমরা কিছু লিখি, এটা
প্রত্যেক ওয়েবসাইটে থাকবেই থাকবে, খুবই কমন, খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ। ফার্স্টে এখানে দেখুন ইনপুটের টাইপ বলে একটা অ্যাট্রিবিউট আছে, এটাকে আমরা অ্যাট্রিবিউটই বলবো। টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা টেক্সট লেখা রয়েছে, টেক্সট, TEXT বলে একটা ওয়ার্ড লেখা রয়েছে, টেক্সট। কেউ কি আমাকে বলতে পারবেন টাইপ টেক্সটের কাজ কি? ইনপুট নেই টেক্সট করার জন্য। একদম, দুজনই বললেন ঠিক, টেক্সট টাইপের ডেটা নেওয়ার জন্য। একদম কারেক্ট। ইনপুট টাইপ টেক্সটের কাজ কিন্তু টেক্সট টাইপের, অর্থাৎ যেখানে আমাদের কোনো ওয়ার্ড থাকবে, কোনো ক্যারেক্টার থাকবে, অর্থাৎ ইংলিশের ক্যারেক্টার, বাংলার ক্যারেক্টার, যে কোনো কিছু, সেটাকে কিন্তু একটা টেক্সটের মধ্যে আমরা ধরি। সেই কারণে ইনপুট টাইপ টেক্সট, এটা লেখার মানে কি, আমরা কোনো একটা ওয়ার্ড এর মধ্যে লিখতে পারবো, এর মধ্যে আমরা নাম্বারও লিখতে পারি, শুধু যে ওয়ার্ড লিখতে পারবো এর কোনো মানে নেই, আমরা নাম্বারও লিখতে পারবো, ঠিক আছে, কারণ ওটাও একটা টেক্সটের মধ্যেই পড়ে, যে ওটা একটা অ্যাটলিস্ট একটা অক্ষর যেটা কিবোর্ড থেকে আমরা ইনপুট দিচ্ছি, ঠিক আছে। সেরকমই নিশ্চয়ই এমন কোনো উপায় আছে যেখানে আমরা শুধুমাত্র নাম্বার দিতে পারি, অর্থাৎ এমন কোনো ইনপুট ট্যাগ নিশ্চয়ই আছে যেখানে আমরা নাম্বার ইনপুট করতে পারি শুধুমাত্র, যেখানে কোনো টেক্সট অ্যালাউ নেই, অর্থাৎ কোনো ক্যারেক্টার অ্যালাউ নেই, শুধুমাত্র নাম্বার আমরা ইনপুট দেবো। জানা আছে কি সেটা? অনেকেই জানেন। নাম্বার ট্যাগ স্যার, ইনপুটের নাম্বার। নাম্বার, ইনপুট টাইপ নাম্বার, একদম কারেক্ট। আমরা এখানে ইনপুট টাইপ নাম্বার, আমি এখানে পি ট্যাগ ইউজ করছি জাস্ট বলতে পারেন সেপারেট করার জন্য, যেটা হচ্ছে নিচেরটা হচ্ছে ইনপুট টাইপ নাম্বার, ঠান্ডার জন্য লিখতে অসুবিধা হচ্ছে, ওকে, ইনপুট টাইপ নাম্বার, ঠিক আছে। এখানে আমি অ্যাকচুয়ালি একটা ইমোজি দিয়ে দিই, যে ডাউন অ্যারো বলে, ডাউন, যেটা দিয়ে আমরা বুঝবো যে এর নিচে ইনপুট টাইপ নাম্বার আছে, ঠিক আছে। এবার নেক্সট আমাদের কি আসবে? নেক্সট আমাদের আসবে হচ্ছে ইনপুট টাইপ, দেখে নি কি আছে, এক সেকেন্ড আমি দেখবো। এরপরে নিশ্চয়ই আছে, সরি এটা তো টাইপ টেক্সট, কেউ আমাকে ভুলটা ধরিয়ে দিচ্ছে না, যাই হোক। এবার আমাদের আসবে ইনপুট টাইপ নাম্বার। তো যেমন অনেকে বললেন ইনপুট টাইপ নাম্বার, কিন্তু টাইপের মধ্যে যদি আমরা লিখি নাম্বার, শুধু লিখবো নাম্বার, টেক্সটটাকে চেঞ্জ করে দেবো টাইপ নাম্বার, যেই সেভ করব এখানে কোনো চেঞ্জেস আপনারা দেখতে পারবেন না। কিন্তু যখনই আপনি নাম্বারের মধ্যে যাবেন, ইনপুট টাইপ নাম্বার নিচেরটা, অর্থাৎ এইটা, যেই নাম্বারের মধ্যে আপনি মাউসটাকে নিয়ে যাবেন, দেখুন এখানে দুটো অ্যারো আসছে, এটার মানে কি, এটায় ক্লিক করুন, এটা একটা কাউন্টার, অর্থাৎ 1 করে আপনার নাম্বার বাড়াবে, এটা একটা কিন্তু কাউন্টার, অর্থাৎ 1 করে নাম্বার বাড়াতেও পারে, কমাতেও পারে, প্রেসিশনের জন্য, অর্থাৎ আপনার কোনো একটা ডেট অফ বার্থ ইনক্লুড করার জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে, যেখানে প্রেসিশন দরকার, মানে খুবই ক্লোজ আপনাকে যেতে হবে, সেই কারণে আপনি এটা ইউজ করতেই পারেন, আরও অনেক ইউজ কেস থাকে, আমি জাস্ট একটা বললাম। তো এখানে গিয়ে আপনি কোনো একটা ওয়ার্ড টাইপ করেন, নিজের নামটা টাইপ করার চেষ্টা করুন, পারবেন না, HTML আপনাকে অ্যালাউ করবে না, কারণ ইনপুট টাইপ নাম্বারের মধ্যে শুধুমাত্র নাম্বারই আমাদের ইনপুট হয়, সেখানে কোনো রকম আমরা না ওয়ার্ড অথবা ক্যারেক্টার আমরা কিন্তু, মানে যেটা ইংলিশ বা বাংলা বলুন, যেভাবে আমরা নাম ঠাম টাইপ করি সেগুলো কিন্তু আমরা লিখতে পারবো না, এটা ইনপুট টাইপ নাম্বারের কাজ। সেই কারণেই টেক্সট আলাদা, নাম্বার আলাদা, এটা কিন্তু ওই কারণেই ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ইনপুটের ট্যাগের মধ্যে আর নাম্বারের মধ্যে আমরা অ্যালফাবেট, হ্যাঁ, আমরা কোনো অ্যালফাবেট লিখতে পারবো না নাম্বারের মধ্যে, এখানে কোনো অ্যালফাবেট আমরা দিতে পারবো না ইংলিশের, একদম কারেক্ট, ঠিক আছে। নেক্সট আমাদের কি আছে দেখি, নেক্সট আমাদের আছে, এক সেকেন্ড আমি ওপেন করি ক্যানভাটা। নেক্সট আমাদের কি আছে, চেক বক্স, কি আছে, এক কাজ করুন, শুনুন, এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, বাকিদের কাছে আছে যারা যারা আগের ক্লাস থেকে এসেছেন, যাদের কাছে নেই, যারা আগের ক্লাসগুলো করেননি অথবা ভুলে গেছেন, এই ক্লাসটার মধ্যে এই যে মানে স্লাইডটা আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, আমি বড় করে দিচ্ছি স্ক্রিনটাকে, এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, প্র্যাকটিস করতে সুবিধা হবে, আগে থেকে বলছি, এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, এখানে যে কটা ইনপুট টাইপ আছে সে কটাকে প্র্যাকটিস করবেন, আমি দেখাবো সব কটা, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য বলছি, এই কটাকে স্ক্রিনশট একটা তুলে নিন আগের থেকে। হয়ে গেছে আশা করি, হয়ে গেলে হ্যান্ড রেজ, যাদের যাদের ছিল না তাদের কাছে, হয়ে গেলে একবার হ্যান্ড রেজ, ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট আমাদের কি আছে, ইনপুট টাইপ চেক বক্স, কি আছে, ইনপুট টাইপ চেক বক্স, দেখি ইনপুট টাইপ চেক বক্স, আমি এখানে এটাকেই রেপ্লিকেট করব, তাহলে আমাদের বারবার লিখতে হবে না। ইনপুট টাইপ কি আছে, চেক বক্স, সেভ করি। ইনপুট টাইপ চেক বক্স, নিশ্চয়ই তার টাইপ হবে চেক বক্স, সিম্পল নো ব্রেনার জিনিস, তো আমরা টাইপের ভেতরে লিখবো চেক বক্স। দেখুন ভিজুয়াল স্টুডিও কোড আমাকে সাজেশন দিয়েছিল, যে এটাকে সেভ করব। এবার দেখুন ইনপুট ট্যাগটা একটু ছোট হয়ে গেছে, এটা কি হবে, এটাই গিয়ে আপনি ক্লিক করলে দেখুন এটা চেক হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা টিক করে দিচ্ছে, এটা আমরা ওয়েবসাইটে অনেক জায়গায় দেখি, সেটাকে আমরা এখান থেকে বানাই, ঠিক আছে, এটাকে বলা হয় ইনপুট টাইপ চেক বক্স। নেক্সট আমাদের কি আছে দেখি,
নেক্সট আমাদের আছে ইনপুট টাইপ কালার, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই মজার। এটা দিয়ে আপনারা একটা প্রজেক্টও বানাতে পারেন, বলবো পরে। ঠিক আছে, ইনপুট টাইপ কালার। নিশ্চয়ই ইনপুট টাইপ যখন কালার আছে, নিশ্চয়ই টাইপের মধ্যে আমাদের কালার লিখতে হবে। সেভ করি, যাই ফিরে। ইনপুট টাইপ কালারের মধ্যে এইটা দেখুন একটা নতুন বক্স এসেছে, যার মধ্যে একটা কালো রঙের বাক্স আছে। এটা কি কেউ যদি বলেন, শঙ্করবাবু বলুন তো, এটা আপনার ইস্যু এসেছিল আপনি যখন আগের ক্লাসে ছিলেন, কি এটা মনে পড়ে? এই যে ইনপুট টাইপ কালারে নিচে যে বক্সটা হ্যাঁ, এসছে, ওটা কি কাজ করে? ওটার মধ্যে আমরা সাবমিট করতে পারবো। কি সাবমিট করতে পারবো? মানে ক্লিয়ারলি ইনপুট মনে টাইপ পড়ছে না স্যার, ইনপুট একটু টাইপ কালারের মিস্টেক কথা হচ্ছে। ভুলে গেছেন, কালার আপনার চেঞ্জ এটা ইস্যু করতে হবে, এসেছিল। কালার কাল- চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ইনপুট টাইপ কালার লিখলে আপনি দেখবেন এখানে একটা ছোট বাক্স আসছে, এখানে আপনি কালার একবার ক্লিক সিলেক্টেড করবেন। অপশন আসবে। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করলে একটা কালার পিকার আসবে, অর্থাৎ যেটা আপনারা হ্যাঁ, ইউজ করেন বিভিন্ন ওয়েবসাইটে, কালার পিকার। অর্থাৎ এখান থেকে আপনারা কালার চুজ করতে পারবেন যে কোনো একটা। সেটার আরজিবিতে ভ্যালু কি, অর্থাৎ এটা একটা ভ্যালু আরজিবি, এটা দিয়েই অ্যাকচুয়ালি সব কালার তৈরি করা হয়। ঠিক আছে, তো এটা দিয়ে আপনারা দেখতে পারবেন কোন কালারের ভ্যালু কি। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা যারা ফটোশপ ইউজ করে, যারা ক্যানভা ইউজ করে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু এইভাবেই বানানো হয়, ইনপুট টাইপ কালার। ঠিক আছে, এটা দিয়ে আপনার এখানে দেখুন একটা কালার পিকারও থাকবে, একটা ছোট্ট এটাকে কি বলবো, একটা পিকারই বলে অ্যাকচুয়ালি এটাকে। তো এটা একটা ড্রপার বলে এটাকে, সরি ড্রপার। এটাকে ক্লিক করুন, ক্লিক করলে ওয়েবসাইটের ভেতরে দেখুন একটা নতুন, আপনি মাউসটা আপনার একটা চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হওয়ার মানে হচ্ছে আপনি ওয়েবসাইটের ভেতরে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবেন। আমি যে কোনো একটা কালার যদি সিলেক্ট করি এখান থেকে, দেখুন সেই কালারটার ভ্যালু কি সেটা আমার এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ইনপুট টাইপ কালারের কাজ। এটা দিয়ে আপনারা খুব সুন্দর একটা প্রজেক্ট বানাতে পারবেন, যেটাকে বলা হয় কালার পিকার। মানে যেটা আপনারা সিএসএস এর নিজেদের জন্য ইউজ করতে পারবেন। সিম্পল জাভাস্ক্রিপ্ট, কিচ্ছু না, জাস্ট কালার পিক করবেন, সাবমিট করা লাগবে না। কালার পিক করার সঙ্গে সঙ্গেই আপনার ওটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে একটা ভ্যালু দিয়ে দেবে নিচে, সেটাকে ইউজ করে আপনারা মানে কোনো একটা জায়গায় ইউজ করতে পারেন। সেটা কনভার্জন রেটও দিতে পারেন, অর্থাৎ কালারের অনেক কনভার্জন হয়। বলুন ইয়াসবাবু। স্যার বলছি যে এখান থেকে যদি আমি কালার পিক করে আমার চাই যে আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা ওই কালারের হয়ে যাক, করতে পারবো স্যার ফাংশন অবশ্যই, লাগিয়ে? অবশ্যই, কেন পারবেন না? ইভেন্ট লিসনার, সিম্পল, এটা একটা কিচ্ছু না। ইউনিক প্রজেক্ট। অবশ্যই সেটাও দেখাবো, যদি কোনোদিন ওকে, জিজ্ঞেস করেন পরের বার একবার দেখাবো। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট যখন হয়ে যাবে তখন দেখাবো। ঠিক আছে, হুম হুম হুম। আর স্যার বলছি ওই অডিও ভিডিও ট্র্যাকটা তো হলো না স্যার। এরপরেই আছে, এখনো হবেনি, এখনো আসেনি আমরা সেই পর্যন্ত। আচ্ছা, আমি ওই একটা ইউটিউব ভিডিও একটা প্রজেক্ট বানাচ্ছি, ওই ইউটিউব ভিডিওটার আই ফ্রেম সিলেক্ট করেছি, বাট ওই করতে পারছি না, কি বলে ওর কন্ট্রোলার লাগাতে পারছি না ঠিকঠাক করে। মানে আমি ডকুমেন্টেশন দেখে কন্ট্রোলার লাগিয়েছিলাম, কাজ হচ্ছে না ঠিকঠাক। আচ্ছা, কাজ হচ্ছে না, তার জন্য ডকুমেন্টেশন আমাকে একটু ফলো করতে হবে। আমি ওটা ওইভাবে করিনি, কারণ আইফ্রেম ইউজ করলে ইউটিউব ভিডিও ইনক্লুড হয়ে যায় ওর মধ্যে। ঠিক আছে, এবার হ্যাঁ, তারপরে ওটা আপনি তো যদি, করেছি, ইউটিউব ভিডিওটাই করেছি, হ্যাঁ এবার তারপরে কিন্তু যদি ওই কন্ট্রোলার আপনার, কন্ট্রোলার লাগাতে হবে তো আমাকে। হ্যাঁ এক্সট্রা যদি কন্ট্রোলার লাগাতে হয়, তখন আপনাকে হয়তো অ্যাট্রিবিউট ইউজ আমি করতে হবে নতুন চাইছিলাম কিছু। যে লুপটা লাগাতে, লুপটা বারবার চলুক, লুপটা লাগাতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনোদিন যদি সুযোগ হয় দেখাবো। লুপটা লাগছিল না। ঠিক আছে, আমারও একটু ডকুমেন্টেশন পড়তে হবে, আচ্ছা কারণ স্যার। আমি ওটা কোনোদিন ওইভাবে ইউজ করিনি তো, সেই কারণে। ঠিক আছে, তো হুম আমাদের হুম। ইনপুট টাইপ কালার ডান। এবার আমরা নেক্সট এগিয়ে যাই। আচ্ছা, সেই কালার বক্সগুলো কি মানে ওএস ডিপেন্ডেন্ট হয় পুরো? কোনটা স্যার বলুন? এই যে কালার বক্সগুলো, কি হয়? এটা কি মানে বিভিন্ন ওএস ডিপেন্ডেন্ট হয়? কারণ দেখেছি উইন্ডোজ 7 এর জন্য একটা আলাদা হয় দেখেছি, উইন্ডোজ 10 এ হ্যাঁ, আলাদা ওটা হয় দেখেছি। ওটা ব্রাউজারের উপরে ডিপেন্ড করে, আপনি যে ব্রাউজার ইউজ করবেন সেই হিসেবে তার মানে ওটা চেঞ্জ করে। যেমন মজিলাতে ইউজ করলে হয়তো অন্যরকম আসবে। হ্যাঁ, ঠিক ওই আছে, জন্য আমি বলছি মজিলা কেন উইন্ডোজ মানে ক্রোমে হ্যাঁ, অপেরা সবে আলাদা আলাদা আসছে দেখলাম, ওই জন্য জিজ্ঞাসা হুম, করলাম just। ওটা ভার্জনের পরে ডিপেন্ড করে, ব্রাউজারই তো কন্ট্রোল করে সবকিছু, তো ব্রাউজারের হ্যাঁ হ্যাঁ, ভার্জনের পরে ওটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। আমি তো ভেবেছিলাম ওটাই হবে, তারপর আমি একবার জিজ্ঞাসা করিনি আপনাকে ঠিক আর আছে, কি। নো ইস্যু, ওকে। তাহলে নেক্সট আমাদের কি আছে? ডেট, ইনপুট টাইপ ডেট। এখানে কিন্তু কোন ইনপুট টাইপে কি কাজ হবে পাশাপাশি দেওয়াই আছে, আপনারা এখান থেকেও গিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, ইনপুট টাইপ ডেটের কাজ কি, নামেই আছে ডেট, তার মানে একটা আমাদের ডেট পিকার বানাতে সাহায্য করবে, অর্থাৎ ডেট সিলেক্টর বলতে পারেন। এর নিচে আমরা আর বানাবো কি ইনপুট টাইপ, ও আমাকে এআই সাজেস্ট করছে, এক সেকেন্ড আর একবার দে। ইনপুট টাইপ ডেট, তারপরে আমরা এখানে ইনপুট টাইপ ডেটই লিখবো, এই যে ইনপুট টাইপ ডেট। ঠিক আছে, এখানে টাইপ কালার ছিল, এটাকে করলাম ডেট। সেভ করি, সেভ করলে নিচে দেখুন ইনপুট টাইপ ডেটে আমাদের নতুন একটা জিনিস এসেছে, কি একটা ডেট সিলেক্টর, যেখান থেকে আমরা যে কোনো ডেট সিলেক্ট করতে পারবো। ধরুন আমার বার্থ ডেট 20/12/2002। ঠিক আছে, এখান থেকে ডেট সিলেক্ট করলাম। এখানে দেখুন একটা ক্যালেন্ডার দেখ, এটা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন, এটা আমার নতুন দেখানোর কিছু নেই। এখানে একটা ক্যালেন্ডার আসবে, শো ডেট পিকার।
এখানে সিলেক্ট করবেন, দেখুন একটা ক্যালেন্ডার আসবে আপনার ওয়েবসাইটে। এটা কিন্তু আপনাকে এক্সট্রা বানাতে হয়নি, এটা কিন্তু ইন্টিগ্রেটেড HTML এর সাথে, ঠিক আছে। তো এখানে ইনপুট টাইপ ডেট সিলেক্ট করবেন, এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন, এইভাবেই এটা করা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপরে জাভাস্ক্রিপ্টের লজিক ফলিজ তো পরের জিনিস। ওকে, নেক্সট আমাদের কি আছে, এক সেকেন্ড দেখি নেক্সট কি আছে। ইমেল, ইনপুট টাইপ ইমেল, এটাকে আমরা ফর্মে গিয়ে যদি করি তাহলে ভালো বুঝতে পারবো কেন, মনে আছে? ইনপুট টাইপ ইমেলটাকে ফর্মে কেন ইউজ করব, শঙ্করবাবু বলছেন, বলুন। শোনা যাচ্ছে না স্যার, আরেকবার জোরে। করলে নাম্বার যদি ওটা যদি আমরা নিউমেরিক নাম্বার না দিয়ে যদি ভুলভাল দেই তখন ওটা তো ওই নিবে না ওইটা। একদম ঠিক আছে। আরেকজন বলছিলেন, কার্তিকবাবু, সুপ্রকাশবাবু বলছিলেন হয়তো। হ্যাঁ, শঙ্কর তো বললো মানে ফর্মে করলে মানে হচ্ছে কি তারপর একটা এক্সট্রা সাজেশন পাই আমরা ফর্মে গিয়ে করলে, একদম একটা সাজেশন শো করে আমাদের একদম এক্সট্রা। ঠিক। তো ইনপুট টাইপ ইমেলটাকে আমরা ফর্মের সাথে দেখলে, অর্থাৎ ফর্ম ট্যাগের সাথে যখন আমরা দেখবো তখন কিন্তু ভালো বুঝতে পারবো, কারণ ইনপুট টাইপ ইমেলের কিন্তু একটা স্পেশাল কাজ হয়, খুবই স্পেশাল, সেটাকে বলে ভ্যালিডেশন। কি বলে? ভ্যালিডেশন। তো ইনপুট টাইপ ইমেলটাকে ওখানে গিয়ে দেখলেই আমাদের সব থেকে বেটার হবে, ঠিক আছে। ইনপুট টাইপ ইমেল কেন কাজ করে, মানে কি কাজ করে, নামেই আছে, ইমেল লেখার জন্য সাহায্য করে। এবার শুধু লিখবই না, সেটাকে আমাদের ভ্যালিডেটও করতে হবে, অর্থাৎ ইমেলটা কি ঠিক না ভুল, ইমেলের স্ট্রাকচারটা ঠিক আছে না ভুল আছে, সেটাকে কিন্তু ওখান থেকে আমরা দেখতে পারবো, ঠিক আছে। সেই কারণে ইনপুট টাইপ ইমেলটাকে ফর্ম ট্যাগ যখন আমরা দেখে নেব, ফর্ম ট্যাগে গিয়ে আমরা দেখতে পারবো ভালো করে। বাট এখনকার জন্য আমরা জাস্ট যদি ইনপুট টাইপ ইমেলটাকে নর্মালি লিখি তাহলে কিন্তু আমরা সেম জিনিসটা দেখতে পারবো না, যেটার কথা আমি বলছি, ঠিক আছে। তো আমি এখানে ইনপুট টাইপ ইমেলে যাব, সরি ইনপুট টাইপ ডেটটাকে রিমুভ করে করব ইমেল, আর ইনপুট টাইপে করব ইমেল, সেভ করি। দেখুন নিচে ইনপুট টাইপ ইমেল এসছে, ঠিক আছে। এটার সাথে আর ইনপুট টাইপ টেক্সটের সাথে কোনো ডিফারেন্স পাবেন না আপনি, কারণ দুটো অলমোস্ট সেম, কিন্তু এটার একটা স্পেশাল ফিচার আছে যেটাকে ফর্ম ট্যাগে দেখলে আমরা ভালো বুঝতে পারবো। ফিচারটা হচ্ছে ইনপুট, মানে যেটা আমরা ইমেল লিখবো, ধরুন এখানে আপনি একটা ইমেল লিখছেন, oindil@icloud অথবা সরি gmail.com লিখি, সবার চেনা gmail.com, ঠিক আছে। এটা যখন আমি সাবমিট করব, ঠিক আছে, যখন আমি ইমেল লিখে কোথাও একটা কোনো ফর্মে গিয়ে সাবমিট করি, তখন আমাদের একটা ভ্যালিডেশন প্রোভাইড করে HTML, যে ইমেলটা ঠিক আছে কি ভুল আছে সেটা আমাদের দেখতে সাহায্য করে। কিন্তু এটাকে আমরা কখন দেখবো, আমি বললাম আবার, আমরা যখন ফর্ম ট্যাগ করব তখন আমরা এটাকে আর একবার দেখবো যে কিভাবে এটা কাজ করে, এরপরেই আছে, ঠিক আছে। তো ইনপুট টাইপ ইমেলটা আমাদের ধরা থাক, কি বললাম, ইনপুট টাইপ ইমেলটা আমাদের আপাতত ধরা থাক, যে এটাকে আমরা কখন করব, ফর্ম ট্যাগের সাথে করব, ফর্ম ট্যাগ এর সাথে করব। ওফ, ঠান্ডায় লিখতেই পারছি না। ওকে, ফর্ম ট্যাগের সাথে করব, ঠিক আছে, এটা লিখে রাখছি আমি এখানে, এটা পরবর্তীতে দেখবো আমরা। নেক্সট আমাদের কি আছে, আর একটাও ট্যাগ থাকবে যেটাকে আমরা ফর্ম ট্যাগের সাথে করব, সেটা আমি বলছি। নেক্সট আছে ফাইল, ইনপুট টাইপ ফাইল কি কাজ করে, এনিবডি? ফাইল ইনপুট করার জন্য। ঠিক, ইনপুট টাইপ ফাইলের কাজ হচ্ছে আমাদের একটা ফাইল ইনপুট করার জন্য কাজে লাগে, অর্থাৎ ফাইল আপলোড কি করে, ফাইল আপলোড করতে সাহায্য করে। এই জিনিসটা কি দেখা আছে আমাদের ওয়েবসাইটের যে কোনো ওয়েবসাইটে? এই জিনিসটা কি আমরা দেখেছি, চুজ ফাইল, নো ফাইল ইয়েস চুজেন, স্যার। দেখেছি আমরা। তো এটাকে কিন্তু এইভাবেই বানানো হয়, অর্থাৎ ইনপুট টাইপ ফাইল লিখলে আমাদের একটা ফাইল আপলোড করার অপশন দেয় HTML, ঠিক আছে। এখানে গিয়ে আপনি ক্লিক করুন, আপনার ফাইল আপলোড করতে বলবে যে এখান থেকে আপনি যে কোনো একটা ফাইল আপলোড করতে পারেন, যে ফাইল পিকার আপনার আসে যেটা, ঠিক আছে। এখান থেকে ফাইল সিলেক্ট করবেন, সেই ফাইলটা ওখানে দেখাবে। আমি এখানে টেম্প ব্যানার বলে এই ফাইলটাকে চুজ করছি, ওপেন করলাম। এখানে দেখুন টেম্প নামটা চেঞ্জ হয়ে গেছে, temp-banner.png, আমি একটা ছবি চুজ করে রেখেছি। এটাকে কিন্তু এইভাবেই করা হয়, সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট আছে কি দেখি, নেক্সট আছে আমাদের, কোশ্চেন আছে, বলুন বলছি স্যার অনেক সময় দেখি মানে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যে আমার খালি পিডিএফটা চুজ করতে হবে, অন্য চুজ করতে হবে না, সেটা কিভাবে করে? ওটা জাভাস্ক্রিপ্টের জন্য, ও আচ্ছা, এখানে ঠিক হয় আছে। না। ওটা অ্যাকচুয়ালি ভ্যালিডেশনটা জাভাস্ক্রিপ্টে গিয়েই করে, যে জাভাস্ক্রিপ্টে যখন দেখবে যে এক্সটেনশনটা আলাদা আছে, ঠিক আছে, আচ্ছা, যে পিডিএফ ছাড়া অন্য কিছু আপনি আপলোড করার চেষ্টা করছেন, তখন সেটা ব্লক করে দেয়। হ্যাঁ ওই দেখি বিভিন্ন ওয়েবসাইটে আর কি হুম পিডিএফ ছাড়া অন্য কিছু আপলোড করতে হয় না, বুঝে গেছে। ওটাও দেখবো আমরা, চিন্তা নেই। ঠিক ওটা আছে, একটা ভ্যালিডেশনের খুব বড় পার্ট, ঠিক আছে। ওকে স্যার। ওকে, নেক্সট আমাদের আছে ইনপুট টাইপ হিডেন। ও বাবা, খুব মজার ট্যাগ, দেখি একটুখানি। আমি কি ইনপুট টাইপ হিডেন দেখিয়েছিলাম আমাদের ক্লাসে, যে বেসিক ক্লাস ছিল? ইয়েস স্যার। ইনপুট টাইপ হিডেন আমি দেখিয়েছিলাম, ঠিক আছে। আর একবারও দেখি আমরা তাহলে, যারা দেখেননি তাদের জন্য। ইনপুট টাইপ হিডেনটা আমরা কোথায় দেখেছিলাম? আমাদের ফ্রি ক্লাসে দেখেছিলাম। কোথায়? ইনপুট টাইপ হবে আমাদের হিডেন,
হিডেন, তার মানে ফাইল টাইপ আমাদের এটা টাইপ কি হবে, হিডেন হবে। সেভ করি, ইনপুট টাইপ হিডেন তো আমার এলো, অর্থাৎ এই পি ট্যাগটা তো আমার এলো, কিন্তু ইনপুট ট্যাগটা কোথায়, কোথায় ইনপুট ট্যাগ? ইনপুট ট্যাগের কিন্তু নামেই আছে হিডেন, অর্থাৎ এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে দেখাবে না। তাহলে আপনি বলবেন এটাকে কেন ইউজ করবো যখন এটা দেখাবেই না? এটাকে কিন্তু অন্য কাজে ইউজ করা হয়। ইনপুট টাইপ হিডেনের কাজ হচ্ছে কোনো একটা ফর্ম, এই সব ইনপুট ট্যাগগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি ফর্মের সাথে ইউজ করা হয়, ফর্ম ট্যাগের সাথে। ফর্ম ট্যাগের ভেতরে আপনি যদি কোনো একটা স্পেশাল ডেটা অ্যাড করে রাখতে চাইছেন, যেটা যখন ফর্মটাকে সাবমিট করবেন সেটা তখন তার সাথে সাবমিট হবে, যেটা স্ট্যাটিক, অর্থাৎ যেটা চেঞ্জ হবে না, অর্থাৎ ইউজারের কোনো হাত থাকবে না সেটাকে চেঞ্জ করার উপরে। তার জন্য কিন্তু ইনপুট টাইপ হিডেনটাকে ইউজ করা হয়। সেটাকে আপনারা অন্যান্য অ্যাডভান্স লেভেলে যখন যাবেন, বিভিন্ন রকম ফ্রেমওয়ার্ক হয় অথবা বিভিন্ন রকম ফর্ম ভ্যালিডেশনের মানে প্যাকেজ আছে যেগুলো কিন্তু এই মেথডটা ইউজ করে। ঠিক আছে, এখানে আপনারা দেখবেন কি ইনপুট টাইপ হিডেনের পরে নতুন একটা অ্যাট্রিবিউট দেওয়া থাকবে যেটাকে বলা হয় ভ্যালু। ভ্যালুর মধ্যে কোনো একটা ইনক্রিপ্টেড নাম্বার লেখা থাকবে, হয়তো ইনক্রিপ্টেড নাম্বার, মানে যেটার খাস বাংলায় কোনো মানে নেই। এটাকে আমি সেভ করব, সেভ করলেও দেখবেন আপনার ওয়েবসাইটে এটাকে দেখাচ্ছে না। এটা কিন্তু একটা স্পেশাল টাইপ অফ ভ্যালু। এটাকে যখন ফর্ম ট্যাগের সাথে আপনারা দেখবেন তখন ফর্ম ট্যাগটা সাবমিট করলে এই ইনপুট ট্যাগটাও সাবমিট হবে উইথ দিস ভ্যালু। সেই কারণে ইনপুট টাইপ হিডেন এটাকে ইউজ করা হয়। এটার কিন্তু ইউজারের সাথে কোনো ইন্টারাকশন হয় না এই ইনপুট ট্যাগের। এটাকে কিন্তু যারা পাসওয়ার্ডের ক্ষেত্রে স্যার? না, পাসওয়ার্ডের ক্ষেত্রে এটাকে ইউজ করি না আমরা। এটাকে ইউজ করা হয় স্পেশাল টাইপ অফ ডেটার জন্য, যেরকম কোনো একটা এনক্রিপ্টেড কোনো একটা ধরুন ফর্মের একটা আইডি, অর্থাৎ ফর্মটা সাবমিট করছেন, ফর্মের একটা স্পেশাল আইডি তার সাথে আপনি সাবমিট করতে চান, তখন আপনি এরকম একটা ইনপুট ট্যাগ ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা আপনারা পরবর্তীতে আপনাদের এনকাউন্টার হবেই, যেহেতু ওয়েব ডেভেলপার, এটা আপনারা দেখবেন কোনো না কোনো টাইমে। নেক্সট আমাদের কি আছে, ইমেজ। বাবা খুব সুন্দর, এটা আমি দেখাইনি ফ্রি ক্লাসে, কেন দেখাইনি বলছি। ইনপুট টাইপ ইমেজের কিন্তু কাজটা নর্মাল না। ঠিক আছে, ইনপুট টাইপ আমাদের এটা হচ্ছে ইমেজ, ওকে। ইনপুট টাইপ হচ্ছে আমাদের ইমেজ। এখানে ইনপুট টাইপ ইমেজ হচ্ছে আমাদের এখানে এইভাবে থাকে। আমাদের একটা ইনপুট টাইপ ইমেজ নিলাম, এখানে দেখুন ইনপুট টাইপ ইমেজ নেওয়ার সাথেই আমাদের এখানে কি এলো, একটা ব্রোকেন ইমেজ এসছে আর একটা সাবমিট বলে লেখা এসছে। দেখতে পাচ্ছি আমরা ব্রোকেন ইমেজ তার সাথে সাবমিট বলে একটা লেখা। কেন এসছে, সাবমিট বলেই কেন এসছে আর ব্রোকেন ইমেজটা কেন এসছে এর সাথে? এই ইনপুট টাইপ ইমেজের কাজ হচ্ছে, খুব ভালো করে শুনবেন, ইনপুট টাইপ ইমেজ দিয়ে অ্যাকচুয়ালি আমরা একটা বাটন বানাই। কি বাটন বানাই? ইনপুট টাইপ ইমেজ দিয়ে আমরা একটা সাবমিট বাটন বানাই। কেমন আপনাদের দেখাবো সেটা, কিন্তু মনে রাখবেন ইনপুট টাইপ ইমেজ দিয়ে আমরা একটা সাবমিট বাটন বানাই এরকম। এটা কিন্তু একটা বাটন, এটাকে ক্লিক করতে পারি আমরা। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে একটা ইমেজকে বাটন হিসেবে ইউজ করার জন্য এটাকে ইউজ করি আমরা। এখানে আমরা এসআরসিতে একটা ইমেজ দিতে পারি, যেমন আমি এখানে একটা ইমেজ দিয়েছি, যেটা আমাদের এই ইমেজটা। এই যে আমি যদি এটাকে সেভ করি আমাদের এই ইমেজটা আসবে, ওকে। আমাদের কিন্তু এই ইমেজটা আমাদের ওয়েবসাইটে আসবে, কিন্তু এটা কিন্তু এবার আমি এটাকে ক্লিক করতে পারবো। দেখুন এখানে আমার হ্যান্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে আমার ওয়েবসাইটে। যেই আমি মাউসের কার্সারটাকে ফলো করুন, আমি যে এটাকে এখানে নিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা ছোট্ট একটা হাতে পরিণত হয়ে যাচ্ছে। কারণ কি, আমি এই ইমেজটাকে ক্লিক করতে পারবো। এটা কিন্তু একটা বাটন হিসেবে ইউজ করছি আমরা এখন। অর্থাৎ কোনো ইমেজকে যদি আপনি একটা বাটন হিসেবে ইউজ করতে চান তখন আপনি ইনপুট টাইপ ইমেজটাকে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে এর কাজ। এটাকে সিম্পলি যদি ভালো করে দেখাই, এক সেকেন্ড আমি দেখাই। আমরা ইনপুট টাইপ ইমেজটাকে একবার সার্চ করি, ইনপুট টাইপ ইমেজ। এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, আমি MDN এর ওয়েব ডক্স, এটা হচ্ছে মজিলার নর্মালি যেখান থেকে আমরা পড়তে পারি জিনিসপত্র, এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন সেম জিনিসটা এখানে ওরা করেছে। ইনপুট টাইপ ইমেজ, এখানে একটা আইডি দিয়েছে, ম্যাটার করে না, একটা অল্টও দিয়েছে, দেখুন অল্ট, কারণ এখানে ইমেজ এসছে মানে অল্টারনেটিভ টেক্সট আমাদের থাকবে। তারপরে একটা এসআরসিতে একটা ইমেজের মিডিয়া এক্সাম্পল আছে, যেটা কিন্তু এই বাটনটা, এটা কিন্তু একটা বাটন, সরি একটা ইমেজ, যেটাকে আমরা একটা বাটন হিসেবে ইউজ করছি। দেখুন এর পিছনে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট আছে, একটুখানি লগ ইন বলে লেখাটা একটুখানি শ্যাডো দিয়ে আছে। এই জিনিসটা কিন্তু আমরা ইনপুট টাইপ ইমেজ দিয়ে করতে পারি। এটাই কিন্তু ইনপুট টাইপ ইমেজের কাজ। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলুন নেক্সট তাহলে এগিয়ে যাওয়া যাক। নেক্সট আমাদের কি আছে, ইনপুট টাইপ ইমেজের পরে ইনপুট টাইপ নাম্বার হয়ে গেছে, ইনপুট টাইপ পাসওয়ার্ড, খুবই সুন্দর জিনিস। ইনপুট টাইপ পাসওয়ার্ডের কাজ কি, কেউ কি জেনে বলতে পারবেন একটুখানি? ইনপুট টাইপ পাসওয়ার্ড দিয়ে আমরা কি করি? সে কোনো পাসওয়ার্ড লিখতে মানে ইউজ করি আর কি। এর কাজ স্পেশাল কি কাজ? স্যার পাসওয়ার্ড ইনপুট নেওয়ার জন্য কাজে লাগে ইনপুট টাইপ পাসওয়ার্ড, যেখানে আমরা পাসওয়ার্ডটাকে ওয়েব ব্রাউজারে দেখতে পাই না, মানে সেখানে ওই পয়েন্টের মতন আসে। একদম কারেক্ট।
ইনপুট টাইপ পাসওয়ার্ডের মানে হচ্ছে একটা ইনপুট টাইপ পাসওয়ার্ড, দেখুন আমি নিয়ে নিয়েছি, এখানে কিন্তু একটা ইনপুট টাইপ পাসওয়ার্ড ফিল্ড চলে এসছে আমার, কিন্তু এখানে আমরা এর কাজটা দেখতে পারবো কখন, যখন আমরা এর মধ্যে কিছু টাইপ করব। টাইপ করলে যে ছোট ছোট গুলিতে পরিণত হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইনপুট টাইপ পাসওয়ার্ডের পাওয়ার। ঠিক আছে, এটা কিন্তু ইনপুট টাইপ পাসওয়ার্ডটা এই কারণে ইউজ করা হয়, প্রত্যেকটা পাসওয়ার্ডকে না দেখিয়ে গুলি গুলি এরকম বানিয়ে দেওয়ার জন্য। এবার আপনারা বলবেন স্যার একটা এখানে যদি একটা বাটন থাকতো যেটা দিয়ে আমরা পাসওয়ার্ডটা দেখতে পারতাম, যে পাসওয়ার্ডটা আমরা কি ইনপুট করলাম সেটাকে যদি আমরা দেখতে পারতাম, তাহলে আমরা কি করব? তার জন্য আমাদের একটু জাভাস্ক্রিপ্ট জানতে হবে। ঠিক আছে, সেটা আমরা পরবর্তীতে গিয়ে দেখবো যে আমরা সেটাকে কিভাবে বানাতে পারি। ঠিক আছে, খুবই সিম্পল, স্যার কিচ্ছু না। বলুন ইয়াস বাবু। বলছি স্যার ওই ফাইলের ওইটা একটু মানে জিজ্ঞেস করার ছিল। বলুন। ওই যে চুজ ফাইলের যে অপশনটা আছে না, হুম, ওখানটা আমি সাইজ সিলেক্ট করতে পারবো কি করে স্যার? জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট লাগবে? একদম। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে, আছে স্যার। তো ওকে ওটাকে সিলেক্ট করতে গেলে আপনাকে ফাইলটাকে আগে এক্সট্রাক্ট করতে হবে, ফাইলের সব মেটা ডেটা আপনাকে লাগবে আগে। ঠিক আছে, সেটার থেকে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ফাইলের সাইজ এত কেবি, যদি এর থেকে বেশি হয় তখন আপনি ফাইলটাকে সাবমিট করতে দেবেন না, ওটা তখন আপনাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেট করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা এক্সট্রাক্ট করা যাবে তো? হ্যাঁ অবশ্যই, কেন করা যাবে না, ওটা তো করে, নাহলে কি করে হচ্ছে ওটা। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, ওটা স্যার পরবর্তীতে একটি কথা বলবো? অবশ্যই অবশ্যই বলুন। স্যার বলছিলাম আমার পাসওয়ার্ডের ওই আইকনটা আসছে এবং সেটা দেখাও যাচ্ছে, মানে কাজ করছে ঠিকঠাক আপনি কোন ব্রাউজার উইথাউট ইউজ করছেন? জাভাস্ক্রিপ্ট। এজ বটে মনে হয়। এজ ইউজ করছেন তাই তো? হ্যাঁ তো এজে ওটা হ্যাঁ। ফিচার আছে। আচ্ছা ঠিক আছে, মাইক্রোসফট এজে কিছু কিছু ফিচার একটুখানি বেশি, যে আপনার আই বাটনটা প্রথম থেকে দিয়ে দেয়, কিন্তু আপনি ওই ওয়েবসাইটটাকে অন্য একটা ব্রাউজারে দেখুন, ওটা কাজ করবে না, ওটা মাইক্রোসফট এজের আচ্ছা স্যার। পাওয়ার। ঠিক আছে, তো ওটা আপনার ওই ব্রাউজারের জন্য আসছে, কিন্তু এটাকে কিন্তু অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে আমাদের বানাতে হয়, যে এটাকে টগল করবো কি করে, অর্থাৎ এখানে একটা আই বাটন থাকবে, ক্লিক করবো, আমার পাসওয়ার্ডটা ভিজিবল হয়ে যাবে, এটা কিন্তু টগল করার জন্য জাভাস্ক্রিপ্ট আর সিএসএস একটুখানি আমাদের লাগবে, সেটা পরবর্তীতে দেখবো। নেক্সট আমাদের কি আসছে দেখি, পাসওয়ার্ড হয়ে গেল। রেডিও, রেডিও রেঞ্জ রিসেট সাবমিট টেক্সট ইউআরএল, এখানে দেখার মতো কোনটা আছে? সবকটাই দেখার মতো, কিন্তু আপনাদের একটা টাস্ক থাকবে এখানে, আপনাদের টাস্ক থাকবে রেঞ্জ আর রেডিও, আর এই কটাকে একটুখানি নিজেরা একটু ট্রাই করুন। ঠিক আছে, কি বলছি, এখানে যদি সাবমিট আর রিসেটটাকে আপনারা এখন না করতে চান কোনো অসুবিধা নেই, কিন্তু রেঞ্জ, রেডিও, টেক্সট আর ইউআরএল, টেক্সট তো আমাদের হয়ে গেছে, ইউআরএল, এই তিনটে রেঞ্জ, রেডিও আর ইউআরএল, এই তিনটেকে আপনাদের করে দেখাতে হবে, এটা আপনাদের টাস্ক। ঠিক আছে, গ্রুপটা আমি আজকে বানাবো, গ্রুপে কিন্তু টাস্কটা আপলোড করতে হবে ইন্ডিভিজুয়াল নাম দিয়ে, যে এই দেখুন স্যার আমার কোড, তার পাশে আমার স্ক্রিনশট, ঠিক আছে, আউটপুট, এই দুটোকে করে আপনাদের গ্রুপের ভেতর আপলোড করতে হবে, এটা আপনাদের টাস্ক। কোনটা কোনটা মনে করুন, লিখে রাখুন দরকার হয়, রেঞ্জ, রেডিও আর হচ্ছে ইউআরএল, এই তিনটে। ঠিক আছে, গ্রুপটা আমি এখনো বানাইনি, গ্রুপটা আমি আজকে বানাবো, বানিয়ে আপনাদের লিংক স্যার পাঠিয়ে দেবো। স্যার বলুন। আরেকবার বলবেন স্যার? এইখানে দেখুন স্যার, ইনপুট টাইপ রেঞ্জ, ইনপুট টাইপ রিসেট, সরি ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ রেঞ্জ আর ইনপুট টাইপ ইউআরএল। ঠিক আছে, এই তিনটে আপনাদের ওকে করে দেখাতে হবে। ঠিক আছে, কোথায় করে দেখাতে হবে, আমাদের গ্রুপ বানাবো আমি, সেখানে সবাইকে ইনভাইট করব, গ্রুপে মানে আমাদের যে গ্রুপের লিঙ্ক দেওয়া হয় সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ওই গ্রুপটায় জয়েন হয়ে যাবেন। এবার সেখানে গিয়ে আজকে যে টাস্ক সেটা আমি দরকার হয় লিখে দেবো উপরে, যে এটা আপনাদের টাস্ক ছিল, সেই হিসেবে পরপর পরপর কিন্তু আগে টাস্ক করে দেবেন। সেই গ্রুপে টাস্ক হওয়ার মধ্যেখানে কেউ কথা বলবে না, তাহলে কিন্তু টাস্ক অনেকে সাবমিট করবে, সেটা আমি দেখতে পারবো না। টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা মেসেজ পাঠাবো, হ্যাঁ সবার টাস্ক আমি পেয়ে গেছি, তারপরে আপনারা গল্প করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এটাই কিন্তু আপনাদের করতে হবে, কি কি, রেঞ্জ, রিসেট আর ইউআরএল, সরি রেঞ্জ, রেডিও আর ইউআরএল, সরি রেঞ্জ, রেডিও আর ইউআরএল, এই তিনটে আপনাকে করে দেখাতে হবে। বোঝাতে পারলাম? চলুন। সেগুলো ফ্রি ক্লাসের সময় পড়েছিলাম এমনি, মানে আমি ট্রাই করেছিলাম, সেগুলো দিয়ে খালি হবে, নতুন হ্যাঁ করবো হ্যাঁ, আবার? ওটা কোনো ব্যাপার না, আপনাদের তো হয়ে গেছে, যারা করেনি তাদের কথা বলছি, তাও দিতে হবে, তাই বলে মাফ নেই। না না স্যার, দিয়ে দেবো, বলছি আবার কি প্র্যাকটিস করে দেবো না, সেটাই দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অবশ্যই দেবেন, অসুবিধা নেই। আচ্ছা স্যার, আমি একটা কথা বলছি, বলুন। আপনি বলছেন না ওই যে এইটা যেটা পাসওয়ার্ড টগলটা, হুম ওটা স্যার আমি একটা নিজে নিজে ট্রাই করেছিলাম, মানে জাভাস্ক্রিপ্ট যে করতে হয় না ইফ এলস স্টেটমেন্টে, হুম হুম ওইটাকে স্যার আমি কি করেছিলাম, মানে স্ক্রিপ্ট লাগিয়ে মানে এইচটিএমএল ঢুকিয়ে দিয়েছিলাম, হুম দিয়ে হয়। দেখলাম হয়ে গেছে, মানে কিন্তু চেকবক্স সেখানে হয়েছিল আর কি। আচ্ছা, ওখানে আপনি ইনপুট টাইপ চেক বক্স দিয়ে দিয়েছিলেন তাই তো, যখন ইফ হ্যাঁ, এলস মানে বাটনে ক্লিক ফাংশন, করছেন? মানে স্ক্রিপ্ট লাগিয়ে ফাংশন লাগিয়ে দিয়েছিলাম, ফাংশন লাগিয়ে এক্স টাইপ ইউজ করে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম হুম একটা, হুম হুম হুম। আর এক্স ডট টাইপ দিয়ে পাসওয়ার্ড ই করে দিয়েছিলাম আর কি, ইফ ঠিক এলস আছে, লাগিয়ে। সেটা হয়, কিন্তু ব্যাপার হচ্ছে ওটাকে ওইভাবে করি না আমরা,
না, আমি ওটাকে চেষ্টা করার করেছি জন্য না, হঠাৎ মনে হলো যে এইভাবে করলে হয় নাকি, হ্যাঁ দেখলাম ওইভাবে চেষ্টা করে করলে হয়ে হবে, গেছে। আপনি তো পুরো ইনপুট ট্যাগটাকে চেঞ্জ করে দিচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। আপনার তো ডেটা ওখানে থাকবে না, তাহলে আপনার ডেটা তো না, রিমুভ আমার হয়ে যাচ্ছে, ফাংশনটা চলে আসছে আলাদা করে একটা। ঠিক আছে? তো ওখানে ডেটাটাকে আমাদের অ্যাজ ইট ইজ রাখতে হবে, তার সাথে যখন আমি আই বাটনে ক্লিক করবো আমাদের যেন সেটা টগল হয়ে দেখায় যে হ্যাঁ এই ডেটাটা ইনপুট আছে ওখানে। সেটার হ্যাঁ, জন্য ওটা দেখাচ্ছিল। আমাদের জাভাস্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশনটা একটুখানি গভীরে গিয়ে জানতে হবে, সেটা আমি দেখাবো তখন গিয়ে। হ্যাঁ, আমি আমি আইবারটা এনে দেখা চেক বক্সটা এনে তার মধ্যে হচ্ছে কি মানে ক্লিক করলে চেক বক্সটা ক্লিক করলে তখন হচ্ছে দেখাচ্ছে, আবার চেক বক্স অফ করলে দেখাচ্ছে না। ও আচ্ছা, তাহলে তো হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। মানে ইফ এলস স্টেটমেন্ট লাগে করেছিলাম ওখান থেকে হ্যাঁ জাস্ট ওটা একটা। তাই করতে হয়, আর কিছু না, ইফ এলসই সব কিছুর শেষ। ওটা আমি ভেবেছিলাম একবার, মানে আমার যেহেতু ইতে করে আমি সেই কনসেপ্ট লিখবার চেষ্টা করেছিলাম, দেখলাম হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, না অসুবিধা নেই, হতেই মানে পারে। ক্লাস বলেছিলাম না, ক্লাস করাই, ক্লাস করতে করতে হয়তো ভাবলাম, তারাও বলেছিল যে কিভাবে করবো। তো আমি ভাবছিলাম আর কি, আমি যে এটা আচ্ছা আচ্ছা, করলে হয় নাকি দেখি, দেখলাম হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে চলুন, এই কটা হয়ে গেল, বাদ বাকি আপনাদের টাস্ক, ঠিক আছে? স্যার পাসওয়ার্ডটা তো করছি, কি পাসওয়ার্ড দিলাম দেখতে পারছি না, বাট অনেক ওয়েবসাইটে দেখেছি শো বা চোখের অপশন থাকে, ক্লিক করলে দেখতে পাই, ওটা কিভাবে হয়? ওটার কথা এতক্ষণ ধরে হচ্ছিল ইমরাজবাবু, আই বাটন যেটাকে বলে, ওটাই আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম যে কিভাবে ওটাকে বানাতে হয়, ওটাকে জাভাস্ক্রিপ্টে বানাবো আমরা, ঠিক আছে? চলুন তাহলে নেক্সট আমাদের কি ট্যাগ আছে, ফর্ম ট্যাগ। ওকে, ফর্ম ট্যাগে আমরা চলে এসেছি, আমরা ফর্ম ট্যাগটা দেখি একটুখানি। তো আমি ওপরের কোডটা আমি কমেন্ট আউট করে দিই, জাস্ট আ সেকেন্ড। তাহলে আমাদের কোডটা একটুখানি এখানে হয়তো আর একটা কমেন্ট আছে আমার, কোথায় আছে, এই যে ফর্ম ট্যাগের সাথে দেখবো, যেটা আমরা ফর্ম ট্যাগের সাথে দেখবো সেটা আমরা এখনই দেখবো। ওকে, সেভ করি। চলুন আমরা দেখবো ফর্ম ট্যাগ, এগুলো আমরা অলরেডি করে এসেছি। ফর্ম ট্যাগ, ফর্ম লিখে এন্টারপ্রেস করবেন, ফর্ম ট্যাগ চলে আসবে। এবার ফর্ম ট্যাগের অ্যাকশন বলে একটা অ্যাট্রিবিউট থাকবে প্রথম থেকে, ওটা আমাদের এখন চাই না, ঠিক আছে? অ্যাকশন বলে অ্যাট্রিবিউটটা আমরা এখন চাইছি না, ওটা পরবর্তীতে দেখাবো। কিন্তু ফর্ম ট্যাগের ভেতরে আমাদের একটা নতুন ট্যাগ আসবে, যেটাকে বলা হয় লেবেল ট্যাগ। কি ট্যাগ আসবে? লেবেল ট্যাগ। এই যে লেবেল ট্যাগ, এই ট্যাগটা কিন্তু ফর্মের মধ্যে সব থেকে বেশি ইউজ করা হয়। আমরা এই যে পি ট্যাগ দিয়ে জিনিসপত্র লিখছিলাম, যে কোনটা কোন ট্যাগ, সেটা কিন্তু আমরা লেবেল ট্যাগ দিয়ে লিখবো এখন। লেবেল, LABEL, লেবেল কি কাজ করে এনিবডি? আমি বলেই দিলাম যদিও, কি কাজ করে লেবেল ট্যাগ, কে বলবেন? লেবেল ট্যাগের কাজ কি জানা নেই? আমি শিখিয়েছিলাম তো। সে ফরম্যাট ভিতরে কোনো একটা ইনপুট, মানে যে প্যারাগ্রাফে ইনপুট লিখি না, ওরকম ফরম্যাটে কোনো ইনপুট লেখার জন্য লেবেলটা ইউজ করি। ওকে, মানে অ্যাকচুয়ালি ইনপুট ফিল্ডটাকে আমরা মানে ডেসক্রিপশন বোঝাতে দিতে, চাচ্ছি যে কোনটা কি জিনিস সেটা বোঝানোর জন্য মানে ইনপুট ফিল্ডটাকে বোঝানোর জন্য একটা এক ধরনের হেডিং। হ্যাঁ ঠিক আছে, মানে ইনপুট ট্যাগের যে কি ধরনের ইনপুট ওটা, সেটা বোঝানোর জন্য লেবেল ইউজ করছি আমরা, এটার নাম হচ্ছে লেবেল, ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বলতে পারেন পি ট্যাগের মতোই কাজ করে। এখানে কি লিখুন যে নেম, অর্থাৎ এই লেবেলের নিচে আমাদের একটা নেমের ইনপুট টাইপ থাকবে, সরি ইনপুট টাইপ টেক্সট থাকবে, যেটা আমাদের এখানে দেখতে পারবো, ঠিক আছে? এবার আপনি দেখুন লেবেলের পাশে কেন আসছে ইনপুট ট্যাগটা, লেবেলের পাশে আমাদের ইনপুট ট্যাগটা কেন আসছে? পি ট্যাগ যখন ইউজ করেছিলাম তখন তো ওপর নিচে আসছিল স্যার, তাহলে পাশে এটা কেন যাচ্ছে? এটা কিন্তু হচ্ছে আমাদের এই জিনিসটার জন্য, আমি দেখাই এক সেকেন্ড কিসের জন্য হচ্ছে। এই যে ইনলাইন ভার্সেস ব্লক লেভেল এলিমেন্ট, এটার জন্য কিন্তু এটা দায়ী, এটা আমরা দেখবো এর পরেই আছে, ঠিক আছে? কি দেখবো? ইনলাইন ভার্সেস ব্লক লেভেল এলিমেন্ট, এটা কি কাজ করে বলবো। ফার্স্ট অফ অল, এখানে যেমন সেম্যান্টিক আর নন সেম্যান্টিক দুটো ট্যাগ থাকে আমাদের কাছে, দু রকমের ট্যাগ থাকে অ্যাকচুয়ালি, সেরকমই কিন্তু ইনলাইন আর ব্লক লেভেল এলিমেন্টস বলতে আমাদের কাছে দু রকমের ভাগ হয়ে যায় ট্যাগের। কিরকম? ইনলাইন, অর্থাৎ ইনলাইন ট্যাগের মানে হচ্ছে যে ট্যাগগুলো অ্যাকচুয়ালি যেটুকু তার জায়গা, মানে যে ট্যাগ যেটুকু তার জায়গা লাগবে, তার মধ্যে কন্টেন্ট যত বড় থাকবে সেইটুকু জায়গা নিয়েই স্ক্রিনের মধ্যে থাকবে, সেটা হচ্ছে ইনলাইন ট্যাগ। আবার বলছি, আমাদের কাছে যে লেবেল ট্যাগটা আছে, লেবেল ট্যাগের মধ্যে কি লেখা আছে? নেম বলে ছোট্ট একটা ওয়ার্ড লেখা আছে, নেম মানে নাম। এবার লেবেল ট্যাগ কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ ইনলাইন এলিমেন্ট, মনে রাখবেন ইনলাইন, ঠিক আছে? কি কাজ করে? নেমটা অ্যাকচুয়ালি আমাদের, মানে সরি লেবেল ট্যাগটা অ্যাকচুয়ালি আমাদের যেটুকু তার জায়গা, অর্থাৎ যেটুকু জায়গার মধ্যে তার কন্টেন্ট আছে, নেমটা কিন্তু লেবেল ট্যাগের কন্টেন্ট, ঠিক আছে? এই লেবেল ট্যাগের কন্টেন্ট যেটুকু জায়গার মধ্যে আছে, সে পুরো স্ক্রিনের মধ্যে সেইটুকু জায়গা নিয়েই থাকবে। জাস্ট লেবেল ট্যাগটাকে যদি আমরা সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার লাগাই একটা, তাহলে আমরা দেখবো কি ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু এইটুকু জায়গায় অ্যাপ্লাই হয়েছে, পুরো স্ক্রিনে কিন্তু অ্যাপ্লাই হবে না। অন্য জায়গায় একটা পি ট্যাগ আপনি ইউজ করবেন, দুটোই আমি এখনই দেখাবো। একটা পি ট্যাগ ইউজ করবেন, পি ট্যাগ ইউজ করে সেম জিনিসটা তার মধ্যে লিখবেন, নেম, এইভাবে। আমি অ্যাকচুয়ালি আগে ইনলাইন আর ব্লক লেভেলটা একটুখানি দেখিয়ে দিই। প্রথমে আমি একটা লেভেল ট্যাগ নিচ্ছি, তার মধ্যে আমি ধরুন ফরটাকে আপাতত ফর অ্যাট্রিবিউটটা বাদ থাকে, নেম বলে এরকম একটা লিখে দিচ্ছি, নেম। সেম আমি একটা পি ট্যাগ নেবো নিচে, পি ট্যাগ নিয়ে আমি এখানে নেম লিখছি, এটাও কিন্তু একটা নেম বলে এলো। এবার এটা পি ট্যাগ,
এটা আমাদের লেবেল ট্যাগ, মনে রাখবেন। অথবা আমি এখানে নেম, এখানে আমি কি করতে পারি, পি ট্যাগ, ঠিক আছে, নেম লেবেল ট্যাগ, সেভ করি। এটা হচ্ছে নেম লেবেল ট্যাগ, এটা হচ্ছে নেম পি ট্যাগ, ঠিক আছে। দুটোর কন্টেন্টের লেন্থ দেখুন, এটা একটু বড়, এটা একটু ছোট, কিন্তু মজা কি, লেবেল ট্যাগ কিন্তু জাস্ট এইটুকু জায়গা নিয়েই থাকে। আবার বলি, লেবেল ট্যাগের কন্টেন্ট যেইটুকু স্ক্রিনে কিন্তু সে সেইটুকু জায়গা নিয়েই থাকবে, সে পুরো স্ক্রিনটাকে জুড়ে থাকবে না। অন দি আদার হ্যান্ড আমাদের যে পি ট্যাগ আছে, সে কিন্তু পুরো স্ক্রিনের জায়গাটা নিয়ে বসে থাকবে। দেখাই এক সেকেন্ড। এর জন্য আমরা একটুখানি ইনলাইন সিএসএস ইউজ করবো। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা এই জিনিসটা রেপ্লিকেট করুন। স্টাইল বলে একটা অ্যাট্রিবিউট লিখুন, স্টাইল, ঠিক আছে। এটা ইনলাইন সিএসএস ইউজ করছি আমরা। এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিন একটা রেড, সেভ করি। ব্যাকগ্রাউন্ড কালার দিন রেড বলে, এইভাবে স্টাইল ইকুয়াল টু ব্যাকগ্রাউন্ড কালার রেড। যারা জানেন তাদের ক্ষেত্রে বলছি একটু দেখে নিন, আর যারা জানেন না তারা এখনই করতে হবে না, এটাকে জাস্ট দেখুন কেন ইনলাইনার ব্লক, ঠিক আছে। এবার পিটাকেও আমরা স্টাইলটা আবার প্রোভাইড করি, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার ধরুন ব্লু, দুটো আলাদা কালার দিচ্ছি, ডিস্টিংগুইশ করতে সুবিধা হবে। এবার দেখুন ডিফারেন্সটা কোথায়, এবার আমাকে বলুন ডিফারেন্সটা কোথায়, কেউ একজন বলুন দেখি ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছেন, যেটা বললাম সত্যি কি মিথ্যে। স্যার ঠিকই তো আছে, মানে এটা হচ্ছে পুরো, মানে যতটা অব্দি উইথ আছে ততটা অব্দি পুরো নিচ্ছে আর কি, একদম। মানে আমি যদি ফুল লাইন। স্ক্রিনটাকে, হ্যাঁ একদম ঠিক বলেছেন শুভকাজ বাবু, হ্যাঁ আমি যদি এটাকে বড় করি স্ক্রিনটাকে, এবার দেখুন আমার কিন্তু কন্টেন্ট কিন্তু এইটুকু, পি ট্যাগের কন্টেন্ট কিন্তু জাস্ট এইটুকু, কিন্তু সে কিন্তু পুরো স্ক্রিন জুড়ে বসে আছে। এটা কি ভালো? কোনোদিনই না। এগুলোকে বলা হয় ব্লক লেভেল এলিমেন্টস। কেন করা হয় সেটাও বলবো। পি ট্যাগের কিন্তু এটা করার কারণ আছে, কারণ পি একটা প্যারাগ্রাফ ট্যাগ, তার কিন্তু স্পেসিং নিয়ে একটুখানি ইস্যু আছে, সেই কারণেই প্যারাগ্রাফ ট্যাগে কিন্তু এরকম ব্লক লেভেল এটাকে আমরা দেখতে পারি। এটা কিন্তু একটা প্যারাগ্রাফ ট্যাগ, যার কিন্তু যেটাকে আমরা বলি ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে। এইচটিএমএল এর ভেতরে অনেক অনেক ধরনের ব্লক লেভেল আর ইনলাইন এলিমেন্ট আছে, মানে ট্যাগ আছে। যেমন একটা ইনলাইন ট্যাগ হচ্ছে আমাদের লেভেল ট্যাগ। লেভেল ট্যাগের যে কন্টেন্ট দেখুন সেইটুকু জায়গায় নিয়েই সে বসে আছে, সে কিন্তু পুরো স্ক্রিনটাকে জুড়ে নি, কারণ সে চায় জাস্ট তার জায়গাটুকু নিয়েই সে থাকবে, এটাই তার ইচ্ছা। মানে সে তার পাশে যদি অন্য কোনো কিছু থাকে, দেখুন আমি এই লেভেল ট্যাগের পাশে আমি আর একটা লেভেল ট্যাগও বানাই, এটাকে আমি রেপ্লিকেট করি। দুটো লেভেল ট্যাগ যদি থাকে, মজাটা দেখুন কি হতে পারে। আমি এখানে এটার কালারটাকে চেঞ্জ করছি অরেঞ্জ, অরফ্যান্স কেন, অরেঞ্জ, ঠিক আছে। এখানে আমি লেভেল ট্যাগ আর একটা নিয়েছি, দেখি কি চেঞ্জেস আমাদের আসে। সেভ করি, কি হলো, দুটো লেভেল ট্যাগ দুটোই ইনলাইন, মানে দুটো নিজেদের জায়গা নিয়েই থাকবে। তো যখন তারা পাশাপাশি থাকছে, যখন তারা পর পর আছে, তখন কি সে ওপর নিচে যাবে না, সে সবসময় ট্রাই করবে এই লেভেল ট্যাগের পাশে চলে যাওয়ার, মানে যতটা কম জায়গা নিয়ে থাকা যায়। এটাই কিন্তু ইনলাইন এলিমেন্টের কাজ। অন দি আদার হ্যান্ড ব্লক লেভেল এলিমেন্ট, যেটা আমাদের একটা পি ট্যাগ, এটাকেও আর একটা রেপ্লিকেট করি আমি দেখানোর জন্য। পি ট্যাগ নিলাম, এখানে ব্লুটাকে চেঞ্জ করে ধরুন কি করা যায়, কি কালার দেওয়া যায়, ধরুন গ্রিন, সেভ করি। এবার দেখুন পাশাপাশি না গিয়ে সে কিন্তু ওপর নিচেই আসছে, এ চায় না যে আমি কারোর পাশে থাকি, সে সবসময় ওপর নিচেই থাকবে। এই জায়গাটায় ইনলাইন আর ব্লক লেভেলের ডিফারেন্স। এখনই মুখস্থ করতে বলবো না কোনগুলো ইনলাইন কোনগুলো ব্লক, আপনারা কোড করতে করতে বুঝে যাবেন কোনটা ইনলাইন আর কোনটা ব্লক। বাটন ট্যাগ ইনলাইন না ব্লক, কেউ যদি আমাকে বলতে পারেন, মনে আছে? ব্লক বাটন ট্যাগ ব্লক, ইনলাইন মনে হচ্ছে। ইনলাইন ট্যাগ স্যার। মনে হচ্ছে সবার কিন্তু ব্লক, মনে হচ্ছে। বাটনটা কালার করলে বাটনটাই খালি কালার হচ্ছে তো। ঠিক আছে, দেখা যাক বাটন ইনলাইন কি ব্লক। আমি এখানে একটা ব্লক বাটন নিচ্ছি, ঠিক আছে। বাটন নিয়ে আমি এর মধ্যে কিছু লিখি ক্লিক বলে, সেভ করি। কোথায় এলো এটা? পাশেই তো এলো, মানে ব্লকে, মানে ইনলাইন তো আসছে না। এটা ইনলাইন কেন, পাশাপাশি আসছে মানে কি ইনলাইন। ও আচ্ছা, নিচে হলে ব্লক না। হ্যাঁ, Sorry. নামেই আছে ইন লাইন, মানে কি একই একটা লাইনে, ঠিক আছে। সেই কারণে কিন্তু বাটন ট্যাগও কিন্তু একটা ইনলাইন ট্যাগ, বলতে পারলাম। তো এই রকম অনেক রকম ট্যাগ আপনারা দেখতে পারবেন, যেগুলো আপনাদের ইউজ করে করে আপনারা নিজেই বুঝে যাবেন স্যার এটা ইনলাইন না এটা ব্লক। তখন আপনাদের আর বোঝানো লাগবে না যে স্যার এটা কেন পাশাপাশি আসছে, এটা কেন ওপর নিচে আসছে। শঙ্করবাবু কিছু বলবেন? আচ্ছা, বোঝাতে পারলাম কোনটা ইনলাইন কোনটা ব্লক। এখনই মুখস্থ করতে হবে না কোনগুলো ইনলাইন কোনগুলো ব্লক, আমি বলছি জাস্ট ফান্ডামেন্টালটা ক্লিয়ার রাখুন, কোনটাকে ইনলাইন কেন বলবো।
যে ট্যাগগুলো একে অপরের পাশে আসবে সেগুলোকে আমরা বলবো ইনলাইন ট্যাগ। নামেই আছে ইন লাইন, একই লাইন, অর্থাৎ এইভাবে দেখুন এটা কিন্তু একই লাইন বরাবর আসছে পুরোটা। কিন্তু ব্লক মানে ভাবুন যে সে একটা পুরো স্ক্রিনের উইডথ নিয়ে থাকছে, সে ওপর নিচে একে অপরের ওপর নিচেই থাকবে সবসময়। ব্লক মানে একটা ভাবতে পারেন, ব্লক বলতে এখানে একটা বাক্স হিসেবে বলতে পারেন, যে সে একটা পুরো বাক্স নিয়ে নেবে যার মধ্যে সে সেইটুকু জায়গা নিয়েই থাকবে। অর্থাৎ এই যে পুরো একটা বাক্সটা হচ্ছে এখানে তার ব্যাকগ্রাউন্ড কালার। নির্দিষ্ট একটা জায়গা সিলেকশন করে দেওয়া। হ্যাঁ, সে ডিসপ্লে সে যত বড়ই হোক সে কিন্তু তার জায়গাটা ছাড়বে না, সে কিন্তু পুরো স্ক্রিনটাকে নিয়েই থাকবে, অর্থাৎ ফেলে থাকবে, একদম হাত পা ছড়িয়ে দিয়ে বসে থাকবে, কেউ কাউকে বসতে দেবে না আশেপাশে। এটাই কিন্তু ব্লক লেভেল ট্যাগ। ঠিক আছে, ইনলাইন আর ব্লক এই দুটোকে যদি কারোর এখনই মাথায় না ঢোকে ট্রাই করুন যে কোনটা ইনলাইন। কেন বলছি ইনলাইন মানে মনে রাখবেন যেটা একে অপরের পাশে আসবে সেটাই হচ্ছে ইনলাইন ট্যাগ, যেটা ওপর নিচে আসবে সেটা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ, ব্যাস। ঠিক আছে, এখনই মুখস্থ করতে হবে না কোনটা ইনলাইন কোনটা ব্লক লেভেল, এটা কেউ জিজ্ঞেস করবে না আপনাকে যে কোনটা ইনলাইন, কতগুলো ইনলাইন ট্যাগ আছে বলো, কেউ জিজ্ঞেস করবে না আপনাকে কোনোদিন। এই দুটো কেন ইউজ করা হয় এটা কিন্তু সিএসএস এর ফান্ডামেন্টাল, অর্থাৎ সিএসএস এ আপনারা গিয়ে এই জিনিসটা ইউজ করবেন যে আপনাদের অনেক রকম ডিজাইন বানাতে হবে যেখানে কোনো না কোনো ট্যাগের পাশে কোনো একটা কিছু আনতে হবে, তখন আপনারা কি ইউজ করবেন, তখন আপনি বুঝবেন কি করে এটা উপর নিচে কেন আসছে, তখন আপনার মনে থাকতে হবে যে এটা ব্লক লেভেল ছিল, সেই কারণে এটা একে অপরের উপরে আসছে, মানে উপর নিচে আসছে এক কথায়। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? চলুন ফর্ম ট্যাগ দেখছিলাম, ফর্ম ট্যাগটা দেখি একটুখানি। ফর্ম ট্যাগটা দেখার জন্য আমাদের এই ট্যাগগুলোকে আমি এখানে বন্ধ করে দিই, জাস্ট আমাদের এটা ক্লিয়ার হয়ে যাক। এবার আমরা এখানে একটা ফর্ম ট্যাগ নেব, FORM ফর্ম। এখানে অ্যাকশন বলে একটা অ্যাট্রিবিউট আসছে, এটাকে আমাদের না দেখলেও হবে, এখন পরবর্তীতে দেখাবো। অ্যাকশন কিন্তু রাউটিং এর জন্য ইউজ করা হয়, সেটা আপনারা পরে গিয়ে দেখবেন। তো আমি এখানে একটা লেবেল ট্যাগ নিচ্ছি, ঠিক আছে, এখানে আমি একটা লেবেল ট্যাগ নিলাম, জাস্ট নেম বলে ফরটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এবার এই নেমের ভেতরে আমি একটা ধরুন টেক্সট নিলাম নেম, আমি একটা ফর্মটাকে রেপ্লিকেট করার চেষ্টা করছি, অর্থাৎ একটা ফর্ম, ট্রেডিশনাল একটা ফর্ম কেমন দেখতে হয় যেখানে আমরা ডেটা ইনপুট করে থাকি, একটা ইমেলের নিই, ইনপুট টাইপ ইমেল নিলাম। এবার ধরুন পাসওয়ার্ডও আমি নিয়ে নিচ্ছি, যাই হোক সেভ করি, এখানে ইনপুট টাইপ ইমেল পাসওয়ার্ড আসলো। এবার দেখুন একটা মজা কি, সব কিছু কিন্তু ইনলাইনগুলো কিন্তু একেবারে পাশে যাওয়ার চেষ্টা করছে সবসময়, সেই কারণে কিন্তু দেখুন ডিজাইনটা ভেস্তে গেছে। এরকম যদি আপনার সাথে কোনোদিন হতো, এখন কি আপনি বলতে পারবেন যে কোনটা ইনলাইন কোনটা ব্লক? বলতে পারবেন কি একটুখানি বলুন। কেউ বুঝতে পারছেন না কেন পাশাপাশি আসছে এখনো? স্যার লেভেল ট্যাগটা ইনলাইন বটে, ইনপুটটা ট্যাগটা ব্লক। না, দুটোই ইনলাইন, স্ক্রিনটা বড় করলে সরি দুটোই ইনলাইন। কি বলছেন রাহুল দেববাবু, কি বলছেন? এটা যেহেতু আমরা স্ক্রিনটা ছোট করে কি তার জন্য আসছে হয়তো। দেখি বড় করলাম, হ্যাঁ স্যার এই তো ঠিকই আসছে স্যার। ইনলাইন, সবকটাই ইনলাইন। হ্যাঁ ঠিক আছে, ইনপুট ট্যাগও ইনলাইন, লেবেল ট্যাগও ইনলাইন, সেই কারণে কিন্তু সবকটা একেবারে পাশে চলে গেছে। আমি স্ক্রিনটাকে ছোট করে রেখেছিলাম সেই কারণে স্পেস ছিল না বলে সে ওপর নিচে চলে এসেছিল। খুবই মানে বলতে পারেন একটা ট্রিকি কোয়েশ্চেন ছিল এটা, যেটা ইনলাইন না ব্লক। তো রাহুল দেববাবু একদম ঠিক কথা বলেছেন, যদি আমি স্ক্রিনটাকে বড় করতাম আমরা বুঝতে পারতাম যেটা ইনলাইন না ব্লক। ঠিক আছে, তো এইভাবে আপনাদের বুঝতে হবে যে কেন এটা ইনলাইন কেন এটা ব্লক। সবকটা আমাদের ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, আমি এখানে বিআর ট্যাগ লাগাচ্ছি, এবার আপনারা বুঝতে পারবেন বিআর ট্যাগ কেন লাগাচ্ছি। বিআর ট্যাগের কাজ কিন্তু সবকটাকে ওপর নিচে পাঠিয়ে দেওয়া, মানে একটা ব্রেক অ্যাড করা, এটাকে বলা হয় বিআর ট্যাগ, মানে হচ্ছে ব্রেক, একটা লাইনের ব্রেক দেয়, সেটাকে কিন্তু বিআর ট্যাগ দিয়ে আমরা বানাতে পারি। বিআর একটা কিন্তু ব্লক লেভেল ট্যাগ, সেই কারণেই সে ওপর পুরো জায়গাটা নিয়ে নিয়েছে, পরেরগুলোকে নিচে পাঠিয়ে দিয়েছে, এটা কিন্তু এইভাবে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এবার এখানে নতুন একটা ট্যাগ আমরা দেখব, কি ট্যাগ? আমরা দেখব ইনপুট টাইপ সাবমিট। এখানে আমরা নতুন একটা ট্যাগ দেখব কি ইনপুট টাইপ সাবমিট, এই যে এটা। ঠিক আছে, ইনপুট টাইপ সাবমিটটা আমাদের লাগবে, এটা কেন আমরা ইউজ করব দেখি। আমরা এখানে ইনপুট টাইপ সাবমিট ইউজ করব জাস্ট একটা সাবমিট বাটন বানানোর জন্য। ইনপুট টাইপ সাবমিট, সেভ করি। এবার দেখুন এখানে একটা সাবমিট বাটন চলে এসেছে। এবার একটা মজা দেখুন, আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব এটা হয়তো খুব ফাস্ট রিফ্রেশ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটে রিফ্রেশ হচ্ছে বারবার, দেখা যাচ্ছে আমি সাবমিটে ক্লিক করছি কিন্তু। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে উপরে ওই এন্ট্রিটা হ্যাঁ, এটা কিন্তু খুব সেকেন্ড ফাস্ট রিফ্রেশ হচ্ছে, এটা কিন্তু রিফ্রেশ মানে এটা ফর্মটাকে সাবমিট করার চেষ্টা করছে, সেই কারণে এটা রিফ্রেশ হচ্ছে বারবার। এখানে দেখার বিষয় হচ্ছে আমাদের ইমেল ট্যাগ, যেটা ইনপুট টাইপ ইমেলের কাজ কি এখানে আপনারা দেখতে পারেন। আমি এখানে একটা নাম দিচ্ছি, যেমন ফর্ম আমরা সাবমিট করি ঐন্দিল ইমেল দিয়ে একটা, যাই হোক আমি ইমেলটা ইচ্ছা করে ভুলভাল দিলাম,
আমি ধরুন এখানে ইমেলটা .com এইভাবে দিয়ে দিলাম ভুলভাল, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি। এবার যখন সাবমিট করবো দেখা যাক কি হয়। দেখুন যেই সাবমিট করার চেষ্টা করছি আমার এখানে কি দেখাচ্ছে, প্লিজ ইনক্লুড অ্যান ইন দ্য ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ইমেলটা ভুল, ইমেলে কোনো চিহ্নই নেই, তাহলে আমরা ইমেলটা সাবমিট করবো কি করে, এটা তো ভুল ইমেল। আমাদের এখানে টা ইউজ করতে হবে, দেখি দিলাম। এবার দেওয়ার পরে আবার আমাকে বলছে ডট ইজ ইউজড অ্যাট এ রং পজিশন ইন .com, মানে এখানে এর পরেই .com আছে, আমাদের কোনো ডোমেনের নেমই নেই। ইমেল যে সার্ভিস প্রোভাইড করছে আমাদের জিমেল তো লিখতে হবে এখানে, ধরুন জিমেল লিখলাম। এবার যদি আমি সাবমিট করি দেখবেন ফর্মটা রিফ্রেশ হয়ে যাবে, সাবমিট করলাম ফর্মটা আমার রিফ্রেশ হয়ে গেছে, মানে ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এটাই কিন্তু ইনপুট টাইপ ইমেলের অ্যাকচুয়ালি কাজ, মানে ভ্যালিডেশন প্রোভাইড করা। সেরকম আরেকটা ইনপুট টাইপ আপনারা দেখবেন, সেটা হচ্ছে কি ইউআরএল। আমি এখানে একটা বিআর লিখি, লেবেল দিয়ে একটা সরি লেবেল, আমার ট্যাগের নামটা ভুল দেওয়া হয়ে গেছে, লেবেল ট্যাগ, ফরটাকে আমি রিমুভ করছি। এখানে আমি দেব ধরুন ইউআরএল, ঠিক আছে। এখানে আমি ইনপুট টাইপ, এখানে কি লিখবো ইউআরএল, এটা কিন্তু এখানে কিন্তু আছে, ওটা কোথায় গেল, ক্যানভাতে ছিল, এক সেকেন্ড দেখাই। এই যে ইনপুট টাইপ ইউআরএল কোথায়, এই যে লাস্টে একদম, এটা আপনাদের করতে দিয়েছিলাম, এটা আপনারা করে দেখাতে পারবেন, করতে তো হবেই, কিন্তু এবার এটার কাজ একটুখানি দেখিয়ে দিই কেন এটা আমরা ইউজ করছি, ঠিক আছে। ইনপুট টাইপ ইউআরএলও কিন্তু একটা স্পেশাল টাইপ অফ ইনপুট টাইপ, যেটা কিন্তু আমাদের ভ্যালিডেশন থাকে। তো ইনপুট টাইপ ইউআরএল আমি সেভ করি, এখানে ইউআরএল বলে একটা ফিল্ড চলে এসেছে, আমি এখানে এগুলোকে ডামি ডেটা একটা সাবমিট করি, একটা দিই, ডট কিছু একটা দিয়ে দিই, ইমেল পাসওয়ার্ড ইউআরএল আমাদের দেখতে কেমন হয় কারোর কি জানা আছে? ইউআরএল HTTPS একদম, তারপরে HTTP আছে ওটা, তারপরে HTTP এর সাথে কোলন, তারপর ডাবল স্ল্যাশ, হুম দেন সে সাইটের নাম .com বা .in যা কিছু। ওকে, খুব সুন্দর। আমাদের ইউআরএলটা কিন্তু এরকম দেখতে হয়, https:// ধরুন google.com, ওকে। এবার আমি যদি সাবমিট করি এটা সাবমিট হবে, কিন্তু আমি তো সেটা চাই না, আমি তো দেখতে চাই এটা ভ্যালিডেট করছে কিনা। আমি ধরুন এখান থেকে গুগলটাকে রিমুভ করে দিলাম, দেখি সাবমিট করি, সাবমিট হয়ে গেছে। কেন হয়েছে কেউ কি বলতে পারবেন কেন হয়েছে? আমার তো ইউআরএলটা ভুল ছিল। .com মানে ওয়েব মানে যে সাইট ডোমেন নেম সেটাও আছে, কিন্তু ব্ল্যাঙ্ক ডোমেন হিসেবে একটা নিয়ে নিচ্ছি সামনে। হ্যাঁ, আমাদের কিন্তু ইউআরএল এ মানে ওটা কিন্তু ডিফল্টে .com, মানে https যখনই সে ডিটেক্ট করে যে লেখা আছে https, সে তখন ভাবে একটা নিশ্চয়ই সঠিক ইউআরএলই সে লিখেছে এরকম, কিন্তু এটা তো আমাদের দরকার হয় না, এটা তো আমরা চাই না। তো আমি এখানে একটা ডামি ডেটা আবার প্রোভাইড করি, ধরুন এখানে কিছু একটা .com, সিন যাই হোক কিছু একটা লিখলাম, এখানে আমি ফাঁকা মানে মানে ডামি কিছু একটা লিখলাম, আমি সাবমিট করি। এবার দেখুন আমাকে কি বলছে, প্লিজ এন্টার ইউআরএল, এটা ভুল, ঠিক আছে, এটা কিন্তু ভুল, আমি সাবমিট করার চেষ্টা করছি, এটা কিন্তু ভুল। এবার আমি যদি এটাকে HTTPS লাগাই :/, এবার সাবমিট করি, সাবমিট হয়ে গেল। ইউআরএলটা কিন্তু তখনও ভুল ছিল, কিন্তু সাবমিট কেন হলো? কারণ ইনপুট টাইপ ইউআরএল এ অতটা ভ্যালিডেশন আমাদের নর্মালি থাকে না, এটাকে আমাদের এক্সট্রা করে ভ্যালিডেট করতে হয়। কিভাবে করতে হয়? এনিবডি এক্সট্রা ভ্যালিডেশন কিভাবে অ্যাড করতে পারি? জাভাস্ক্রিপ্ট এক হলো, নেক্সট আর আমরা সেইখানে একটা ইনপুট দেই যে হচ্ছে মানে এই জিনিসগুলো আমার কাছে ভ্যালিড করবে, নাহলে করবে না। হ্যাঁ, সেটাকে তো আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, আমরা তো সেটা জানতাম, ঠিক আছে। আমাদের কাছে নতুন একটা অ্যাট্রিবিউট দেখবো যেটাকে বলা হয় একটা প্যাটার্ন। ইনপুট টাইপ ইউআরএল এ একটা প্যাটার্ন বলে, এই যে প্যাটার্ন দেখুন এখানে প্যাটার্ন বলে একটা নতুন অ্যাট্রিবিউট আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভ্যালিডেট করতে সাহায্য করবে। কেন? এখানে ভ্যালিডেশনটা কিভাবে হবে, এখানে এআই আমাকে সাজেস্ট করছে এটা কিন্তু একটা প্যাটার্ন, যে এই প্যাটার্নের বাইরে যদি কেউ কোনো ইনপুট করে সেটা সাবমিট হবে না। কি রকম আছে দেখুন, HTTPS কিছু একটা : তারপরে আমাদের এখানে একটা ফাঁকা, তারপর ডট একটা স্টার দেওয়া আছে। অনেক রকম প্যাটার্ন হয়, আগের থেকে বলছি, আমাদের কাছে কিন্তু অনেক রকমের প্যাটার্ন আছে। আমি একবার গুগলে গিয়ে দেখাই আপনাদের, ইনপুট টাইপ ইউআরএল প্যাটার্নস, ঠিক আছে, আপনারা প্যাটার্নগুলো এখান থেকেও দেখতে পারবেন। ইনপুট টাইপ ইউআরএল এ এটাই যাই, এমডিএনেই যাই আমি, এমডিএনে গিয়ে এখানে দেখুন HTTPS এটা একটা প্যাটার্ন অ্যাড করা রয়েছে। এই যে প্যাটার্ন অ্যাড করার পরে এখানে সাইজ বলে একটা অ্যাট্রিবিউট আছে, তারপরে একটা রিকোয়ার্ড বলে অ্যাট্রিবিউট আছে। এগুলোর ব্যাপারে এক এক করে আসবো, কিন্তু প্যাটার্নটাকে আগে বুঝে নিই। প্যাটার্নটার মানে হচ্ছে, প্যাটার্ন মানে কি সেটা আগে বলুন তো একজন, প্যাটার্ন মানে কি? আমি বললাম একটু আগে,
এনিবডি প্যাটার্ন মানে কি? প্যাটার্ন মানে এভাবে থাকলে নেবে অবশ্যই, নাহলে অন্য কোনো ভাবে থাকলে নেবে না আর কি, এই জন্য প্যাটার্নটা হ্যাঁ, ইউজ করে। কাইন্ড অফ ঠিক। প্যাটার্ন মানে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট মানে একটা স্ট্রাকচার ফলো করতে হবে, সেটাই অ্যাকচুয়ালি একটা প্যাটার্ন। সেটা যদি আমরা না করি, যেমন ফোনে আমাদের প্যাটার্ন লক হয় যেটাকে আমরা ফলো করি, এই ডটের পরে এই ডট, এই ডটের পরে এই ডট, সেরকমই কিন্তু প্যাটার্ন কিন্তু এখানেও দেওয়া হচ্ছে। অর্থাৎ যে প্যাটার্নে আমরা দিতে চাই সেটা যদি আমরা না ইউজ করি তাহলে আমাদের এটা সাবমিট হবে না। দেখি এটাকে যদি আমরা ইউজ করি, আমি এখান থেকেও দেখতে পারি, আমরা এখানে এটাকে করলাম, সেভ করি, চলে যাই আমাদের এখানে। এখানে গিয়ে আমি আবার একটা নেম, একটা ইমেল, ধরুন খালি একটা ফাঁকা ইমেল কিছু একটা দিচ্ছি, পাসওয়ার্ড। এবার আমি গিয়ে এখানে ফাঁকা কিছু একটা যা খুশি একটা দিলাম, এবার সাবমিট করি। আবার আমাকে বলছে যে এখানে ভুল আছে। এখানে এইচটিটিপিএসটা কিন্তু আমাদের দিতে হবে, সেটা কিন্তু আমাদের বলছে প্রথম থেকে, এটা কিন্তু ডিফল্ট প্যাটার্ন। তো আমি গিয়ে এখানে এইচটিটিপিএস এইভাবে লিখি, কোলান ডাবল স্ল্যাশ, সাবমিট করি, আবার সাবমিট হয়ে গেছে। কারণ কি, এখানে ডটের পরে মানে আমাদের কিছু একটা এইচটিটিপিএস ডিটেক্ট করেছে যে এইচটিটিপিএসটা আমার আছে, এখানে প্যাটার্নটা কিন্তু সেটাই দেওয়া যে এইচটিটিপিএসটা থাকা লাগবে, এটা হচ্ছে ডিফল্ট প্যাটার্ন। এবার এর বাইরেও প্যাটার্ন হয়, সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে গিয়ে, যে কোথায় কি প্যাটার্ন আমাদের দিলে সেটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করবে। ঠিক আছে, কি প্যাটার্ন আমরা দিলে এটা ভালোভাবে কাজ করবে, তো সেটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলে একটুখানি দেখতে পারেন যে কোন প্যাটার্নে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আমরা কোন প্যাটার্ন একটুখানি দেখি, কত রকমের প্যাটার্ন হয় অ্যাকচুয়ালি। কোনো একটা প্যাটার্ন দেখি, স্ট্যাক ওভারফ্লো, গুগল সার্চ করতে শিখুন। আমি আগের থেকে বলছি, ডেভেলপার হয়েছেন শুধুমাত্র ডকুমেন্টেশনের পরে ভরসা করে থাকবেন না, গুগল সার্চ করাটা শিখুন। ঠিক আছে, কত রকমের প্যাটার্ন হয়, হাউ মেনি প্যাটার্নস আর দেয়ার, এরকম করে সার্চ করতে হবে। এই দেখুন, আর টিপিক্যাল প্যাটার্ন লুকস লাইক দিস, এটা হচ্ছে একটা টিপিক্যাল প্যাটার্ন। এটাকে বলা হয় একটা রেজেক্স ভ্যালু। রেজেক্সের নাম শুনেছেন আপনারা, হয়তো শোনেননি। রেজেক্সের নাম ইয়াশবাবু শুনেছেন হয়তো, উনি জাভাস্ক্রিপ্ট একটুখানি জানেন আগের থেকে। রেজেক্সের নাম শুনেছেন তো? ইয়াশবাবু আছেন? স্যার শুনেছি, বাট অতটা মনে নেই। আচ্ছা, রেজেক্সের মানে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, রেজেক্স মানে হচ্ছে একটা বলতে পারেন প্যাটার্ন হিসেবেই আমরা ওটাকে ইউজ করি। এই যে এখানে দেখছেন যা খুশি একটা লেখা আছে, দেখুন একটা আমাদের এটাকে বলা হয় যে টু দি পাওয়ার ইউজ করার জন্য কম্পিউটারে, তারপরে এইচটিটিপিএস, এখানে একটা দেখুন জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এটার মানে হচ্ছে যে এইচটিটিপিএস আছে কি নেই, সেটাকে কিন্তু এই রেজেক্সের মাধ্যমে বোঝানো হচ্ছে। এটা একটা রেজেক্সের প্যাটার্ন। এটাকে যদি আমরা ইউজ করি আমাদের ওয়েবসাইটে, তাহলে কিন্তু আমাদের ভ্যালিডেশনটা কমপ্লিট হবে। যদি আমাদের ওয়েবসাইটের ভেতরে এই প্যাটার্নটা ফলো করে তাহলেই আমাদের ওটা সাবমিট হবে, না হলে আমাদের ওটা সাবমিট হবে না। ঠিক আছে, এটা কিন্তু একটা রেগুলার এক্সপ্রেশন, এটাকে আমরা জাভাস্ক্রিপ্টে গিয়ে পড়বো। ঠিক আছে, এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন, এটাকে এখনই মাথায় চাপ দেওয়ার দরকার নেই এই হাবিজাবি কি লেখা আছে স্যার এটাকে প্রত্যেক লাইন বুঝতে হবে না। গুগল আছে আপনার কাছে। ঠিক আছে, এটাও ভাবতে পারেন একটা আপনাদের টাস্ক, ট্রাই করে দেখুন। ঠিক আছে, কিউরিওসিটি রাখবেন যে এটা আমরা কিভাবে করছি না করছি, এটা আপনাদের ট্রাই করে দেখতে হবে কিভাবে ওটা আমরা করব। ঠিক আছে, প্যাটার্নটাকে আমি দিয়ে দিচ্ছি, প্যাটার্নটা কপি করুন, কপি করে নিজেদের ইউআরএল যে আমাদের আছে এখানে ইউআরএল এর প্যাটার্ন, সেখানে গিয়ে একবার পেস্ট করুন এইভাবে। আমি এই প্যাটার্নটা আমি এখান থেকে তুলছি, ধরুন এটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম, এই যে। ঠিক আছে, ইউআরএল আমাদের টাইপ ইউআরএল, নেম আমাদের আছে, প্যাটার্ন আমাদের একটা এখানে দেওয়া রয়েছে, এই যে। ঠিক আছে, এবার এটাকে আপনাদের ইউজ করতে হবে কি ভ্যালিডেট করছে কি করছে না সেই হিসাবে। বুঝতে পারলাম? একবার ট্রাই করে দেখাই যেতে পারে যে ঠিক কি ভুল, ভুল হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমরা ডেভেলপার, কোডে ভুল না আসলে আমরা কোথায় সলভ করবো সেটাকে। দেখি, পাসওয়ার্ড, ধরুন কিছু একটা হাবিজাবি দিচ্ছি, সাবমিট করার চেষ্টা করি, সাবমিট হচ্ছে না। ওকে, তারপরে আমাদের ধরুন .com, তাও আমাকে সাবমিট করতে দিচ্ছে না। দেখুন যে প্লিজ এন্টার এ ইউআরএল, এখানে HTTPS দিই, দেখি এবার হয়তো সাবমিট করবে, কিন্তু আমি ধরুন এটাকে রিমুভ করে দিচ্ছি, সাবমিট করি, সাবমিট হবে, হ্যাঁ এবারও সাবমিট হয়ে গেছে। কারণ এখানে রেজেক্সের এক্সপ্রেশনটা হয়তো সেইভাবে লেখা নেই যে আমাদের ডটের আগে কিছু একটা থাকা লাগবে। সেই রেজেক্সটা লিখতে গেলে আপনাকে আরেকটুখানি কোয়ারি করতে হবে গুগলে যে কিভাবে সেটাকে বানাতে পারি। কিন্তু মেনলি আমি আগের থেকে বলে দিচ্ছি এইভাবে কিন্তু প্যাটার্নটা এখানে দেওয়া হয় না, এইভাবে কিন্তু প্যাটার্নটা এখানে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ যারা হ্যাকার বসে আছে, যারা হ্যাকার অ্যাকচুয়ালি যারা হ্যাক করতে চায়, তারা কিন্তু এই প্যাটার্নটা যে করে হোক দেখতে পারে। আপনাদের ওয়েবসাইটে ইন্সপেক্টে যাবেন, যেখান থেকে আমরা আমাদের কনসোলে যাচ্ছিলাম, এখানে গিয়ে বডিতে যাবেন, বডিতে গিয়ে দেখবেন যা যা কমেন্ট আউট করা আছে সেই সব জিনিসগুলো কিন্তু আপনাদের এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, সেগুলোর মধ্যে ফর্মও আছে, ফর্মের মধ্যে দেখুন প্যাটার্নটা আমাদের এখানে শো হয়ে রয়েছে, যে প্যাটার্ন বলে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে। আমি একটু জুম ইন করি, এই দেখুন প্যাটার্ন বলে আমাদের এখানে যে অ্যাট্রিবিউটটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার এটার ফল কি, যে আমরা এখানে প্যাটার্নটা তো দিলাম, আমাদের ভ্যালিডেশন করছে, কিন্তু এটার ফল কি যে স্যার আমাদের এই প্যাটার্নটা তো আমাদের ভ্যালিডেট করার জন্য আমাদের সুবিধার জন্য আমরা ইউজ করেছিলাম,
কিন্তু হ্যাকাররা তো এটাকে ইউজ করতেই পারে। কিভাবে? সে প্যাটার্নটাকে তুলে সেইভাবে একটা নেগেটিভ একটা ধরুন ইমেল অ্যাড্রেস বানালো, ঠিক আছে, যে সেই ইমেলের কোনো কাজ নেই। তখন সে সাবমিট করবে, তখন তো সেটা সাবমিট হয়েই যাবে। সরি, ইউআরএল এর কথা বলছি, একটা ভুং ভাং ইউআরএল দিয়ে সে সাবমিট করে দিল, ঠিক আছে, তখন তো সেটা সাবমিট হয়েই যাবে। সেই কারণে প্যাটার্ন কিন্তু ফ্রন্ট এন্ডে করা হয় না। এই যে প্যাটার্ন বলুন, ভ্যালিডেশন বলুন, এগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের সাহায্যে অ্যাকচুয়ালি করা হয়। আরও সিকিউরলি করতে গেলে ব্যাক এন্ডে আমাদের সেটা করতে হবে। জাভাস্ক্রিপ্টের নর্মাল জাভাস্ক্রিপ্ট যেটাকে আমরা ইউজ করেছি, সেটা তো আমাদের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেটা ফ্রন্ট এন্ডেই বলতে পারেন ইউজ করছিলাম আমরা। কিন্তু আর একটা এক্সট্রা লেয়ার, সেটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডে গিয়ে কিন্তু ওটাকে ভ্যালিডেট আমাদের ভালো করে করতে হবে। ঠিক আছে, কেন আমরা ইউজ করব না, কেন ইউজ করব বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পারি একবার হ্যান্ড রেজ করুন। ঘুমিয়ে পড়েছে হয়তো অনেকে, 10:30 বাজে। বোঝাতে পারলাম কেন আমরা ইউজ করছি প্যাটার্ন, আর কেন ইউজ করবো না বোঝাতে পেরেছি? ঠিক আছে, আমরা কিন্তু প্যাটার্নটাকে এখানে এইভাবে ইউজ করব না, আমরা এটাকে ইউজ করব আমাদের জাভাস্ক্রিপ্টে গিয়ে। কারণ ওখানে ইউজ করাই সেফ, কারণ ওই কোডটা এক্সপোজ হওয়ার চান্স কম থাকে, কিন্তু সেটাও কেউ পাওয়া যায়, সেই কোডটাকেও অ্যাকচুয়ালি পাওয়া যায়, সেটাও সিকিওর না অতটা। সেই কারণেই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটো ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে দুটো পার্ট হয়, বড় বড় ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ব্যাক এন্ডটা কিন্তু আমি বলেছিলাম প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসেও বলেছিলাম, ব্যাক এন্ডটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না, কারণ সেটা নামেই ব্যাক এন্ড, সেটা কিন্তু পেছনে থেকে কাজ করে। কিন্তু জাভাস্ক্রিপ্ট যেটা আমরা শিখেছি, আর যেটা আমরা এই ক্লাসে একটুখানি মানে সরি একটুখানি না, বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুই দেখবো, যেটা কিন্তু ফ্রন্ট এন্ডেই অ্যাকচুয়ালি কাজ করবে, সেটা কিন্তু আমাদের স্ক্রিপ্টিং জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ যেটা ব্রাউজার অনলি। সেটা কিন্তু আমাদের মানে সেটার থেকেও আমাদের জিনিসপত্র পাওয়া কিন্তু খুবই ইজি। ঠিক আছে, সেটাকেও কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে সেটাকে আমরা জাস্ট ইউজ করবো ডম ম্যানিপুলেশনের জন্য। ওখানে যত লজিক হয়, যত রকম জিনিসপত্র, সেগুলো কিন্তু ব্যাক এন্ডে করাই বেটার, সেগুলো পরবর্তীতে আপনারা সব কিছু শিখবেন। ওকে, কেন ইউজ করবো না বোঝাতে পেরেছি? তাহলে আজকে আর বেশি বোর করবো না, আজকের এইটুকুই থাক। টাস্কটা সবার আশা করি মনে আছে, কি কি আপনাদের করতে হবে, টাস্কটা আপনারা মনে আছে আশা করি, সেটা আপনাদের করতে হবে। সূর্যকান্ত বাবু বলুন। কি টাস্ক স্যার? ইনপুট টাইপ ইউআরএল, ইনপুট টাইপ রেডিও, ইনপুট টাইপ রেঞ্জ আপনাকে করে দেখাতে হবে। আমি করবো না। ঠিক আছে, ফাইলটা সেন্ড করতে হবে না স্যার, ছবি তুলে পাঠাতে হবে? যেটা করলে আপনার যেটা সুবিধা হয়। আমি বলবো ছবি তুলে পাঠান, এইটুকুর জন্য আর ফাইল সেন্ড করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে পরবর্তী দিনে কি করব বলে দিই। পরবর্তী দিনে স্যার, আমাদের একটা কিন্তু স্যার জিনিস জানার ছিল স্যার। অবশ্যই বলুন। স্যার, ওই ইমেলে যে ফর্ম ট্যাগে, ইমেলে যেটা আমরা যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি তো, হুম ওইখানে কিন্তু স্যার যদি আমার ইমেলটা যদি আমার এক্সিস্ট না থাকে, হুম তাহলে সেক্ষেত্রে কি ওটা কি স্যার আমার সাবমিট হবে ফর্মটা? অবশ্যই হবে। কিন্তু তাহলে স্যার স্যার ওটা আমার ডাইরেক্ট ফর্ম ভ্যালিডেশন, বানিয়ে দেবো স্যার? না না না, গ্রুপ বানাবো, গ্রুপ বানিয়ে তারপরে ওখানে করবেন। কিন্তু স্যার তাহলে আমার ফর্মটা ইমেলটা না না, ভেরিফিকেশন আমি হচ্ছে বলছি কি করে স্যার? একজন করে রাহুল দেবাবুটা শুনে নিই, আসবাবু তো আপনার কাছে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ। বলছি স্যার, ইমেলটা যদি আমার ফর্মটা স্যার যদি সাবমিট হয়ে যায়, হুম যে আমার ইমেলটা অলরেডি এক্সিস্ট নেই, হুম যদি ওটা আমার সাবমিট হয়ে যায়, তাহলে স্যার ভেরিফিকেশন হচ্ছে কি করে স্যার, এটা আমার ওটাই তো ভ্যালিডেশন? ব্যাপার। ওটিপির নাম শুনেছেন তো আশা করি। হ্যাঁ ওটিপি কিন্তু অ্যাকচুয়ালি ভেরিফিকেশনের সব থেকে বড় মেথড। ওটার জন্য আমাদের একটা আলাদা করে প্যাকেজ ইউজ করতে হয়, অথবা ওটাকে আমাদের বানাতে হয়, যে ইমেলটা যে সত্যি কি মিথ্যে সেটা কিন্তু ওই ওটিপিতে গিয়েই সবাই আটকে যায়। ঠিক আছে, তো ওটিপি যদি আপনার আচ্ছা ঠিকঠাক থাকে, ওটাকে বলা হয় যে ওয়ান টাইম পাসওয়ার্ড, যে একবারই আপনার ইমেলে আসবে, সেটাকে আপনার ইনপুট করতে হবে। ওটাই কিন্তু অ্যাকচুয়ালি সব থেকে বড় ভ্যালিডেশন। ওখানে গিয়েই আপনি বুঝতে পারবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা ঠিক কিনা। সেটা আপনার ইমেলে যদি ওটিপিটা আসে, তখন আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, আমার ইমেলটা ঠিক ছিল, সেই কারণে ওটিপি স্যার এসেছে। ওইটা হ্যাঁ স্যার বলুন। ওইটা করাবেন তো নাকি? ওটিপি ভ্যালিডেশন, হুম। হ্যাঁ অবশ্যই, প্রজেক্টের মধ্যে অবশ্যই পরবর্তীতে, সে তো সবার লাস্টে ব্যাক এন্ডে গিয়ে। ও আচ্ছা আচ্ছা, ব্যাক এন্ড হবে তো? হ্যাঁ, ওটা স্যার ফ্রন্ট বলছি এন্ড যে হবে। ওই আপনি যেটা, আচ্ছা যেটা বলছি ওই আপনি যে ফর্ম ইনপুট ট্যাগ ফ্যাগ বলছেন, ফর্ম হুম বানিয়ে দেবো ডাইরেক্ট একটা? কি বানাবেন? ফর্ম হ্যাঁ বানাবেন? হ্যাঁ। অবশ্যই আপনার ইচ্ছা, আপনার যা খুশি। আপনি আমার থেকে এই ক্লাসে যেটুকু আপনি জানেন অলরেডি, তার থেকে ভালো করে বানান না, অনেকে মোটিভেট হবে তার জন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি আর নিজের ওই ক্রিয়েটিভিটি দেখান। কমিউনিটি পোস্ট করবো? না না, কোথাও পোস্ট তো কমিউনিটিতে করলে অসুবিধাই নেই, কোনো চিন্তা নেই সেই বিষয়ে। কিন্তু গ্রুপ বানাবো একটু পরে, আমি একটা গ্রুপের লিঙ্ক, আমি আমাদের যে গ্রুপ, কারেন্ট গ্রুপ যেটা জিডিবি 2035, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেখানে তো দিয়ে ভালোই দেবো। হবে। হ্যাঁ হ্যাঁ। সেই স্টুডেন্ট গ্রুপে চলে আসবেন। ওকে রুলটা ওকে। শুনে নিন, একবার শুনুন, রুলটা শুনে নিন। আমি প্রথমে টাস্ক কি সেটা আমি গ্রুপে দিয়ে দেবো, যে টাস্ক এটা ছিল, সেই হিসেবে সবাই টাস্ক পরপর সাবমিট করবেন, তার মাঝখানে কিন্তু কেউ কথা বলবেন না। একদম স্যার, খুব ঠিক আছে, ভালো হবে। টাস্ক সাবমিট হয়ে যাবে, সবার টাস্ক আমি বলবো যে হ্যাঁ সবার টাস্ক পেয়ে গেছি, এবার আপনারা গল্প করুন, সেখানে কোনো অসুবিধা নেই। ওকে ওকে। ওকে,
এই রুলটা কিন্তু ওকে মানতে স্যার। হবে, সবাই যেখানে যারা যারা আছেন তাদের কিন্তু রুলটা মেনে চলতে হবে, এটা আমার মানে অর্ডার বলতে পারেন, ঠিক আছে? নাহলে টাস্কগুলো ওখানে সাবমিট করলে কেউ পাবে না, সবাই নিজের টাস্কের মধ্যে হারিয়ে যাবে, কথার মধ্যে হারিয়ে যাবে, সেই কারণে স্যার একটুখানি রুল সিএসএস আমাদের ইউজ মেনটেন করবো করতে স্যার? হবে। বলুন। সিএসএস ইউজ করবো? হ্যাঁ হ্যাঁ, আপনার যা ইচ্ছা, কোনো চাপ নেই। আচ্ছা স্যার, ও আপনার ঠিক আপনার আছে কাজ স্যার, অন্যদের মোটিভেট করা, আপনি যেহেতু জানেন অনেক কিছু, ঠিক আছে? এখন আস্তে আস্তে এক এক করে এগোচ্ছি আমরা, পরবর্তীতে সবকিছু ঠিক আমরা আছে ইউজ করব, কিন্তু মোটিভেট আপনি করছেন যখন, খুব ভালো। ওকে, তাহলে ঠিক আছে। এনিবডি এনি কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আমরা এখন একটুখানি গল্প গুজবের দিকে যাই, অনেক হলো পড়াশুনো, একটুখানি পরের থেকে আমরা কি কি করব বলে দিই। এরপরে আমাদের টেক্সট ফরম্যাটিং আছে, অর্থাৎ কীভাবে টেক্সটকে ফরম্যাটিং করে আগের দিন বলেছিলাম আমি। তারপরে কিন্তু অডিও ট্যাগের অ্যাট্রিবিউট, ভিডিও ট্যাগ, মানে ফলব্যাক কি, সোর্স কি, সব জিনিসপত্র কিন্তু এর পরপর সব কিছু আছে, ঠিক আছে? ভিডিও ট্যাগ, তারপরে আই ফ্রেম সব কিছু এর পরপর সব কিছু রয়েছে। তো পরবর্তী ক্লাসগুলো কেউ মিস করবেন না, আগের থেকে বলছি, রেকর্ডিংয়ের পরে আগের থেকে বলছি, বিশ্বাস করে থাকবেন না। রেকর্ডিং আমি আপলোড করবো, কিন্তু রেকর্ডিংয়ের মধ্যে ঢুকে যাবেন না, যে রেকর্ডিং না দেখে আমার কিছু হচ্ছে না, সেটা কিন্তু কোনোদিন করা উচিত না। ওকে, লাইভে করার চেষ্টা করুন, যেটা আপনার এখন মনে আছে সেইভাবে করার চেষ্টা করুন। প্রবলেম হলে আগে গুগল সার্চ করুন, তারপরে গিয়ে রেকর্ডিং দেখুন। রেকর্ডিংটা আপনার ব্যাকআপ, আগে আপনার কোডিংয়ের ফান্ডামেন্টালটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সেই কারণে বলছি। বলুন, কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন।